শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ হ্যাঁ, এই গান কি চলতেছে সকাল থেকেই? সমস্যা নেই। ওরে ও তরুণ নিশান, সেই ছোট্টবেলায় এই গানগুলো শুনতাম এবং গান গাইতাম। ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। যুক্ত হয়ে যাও, সাজ্জাদ ভাইয়া চলে আসছি। আহ, আজকে আসলে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। সো একটু আমাদের আশেপাশে হচ্ছে ধানমন্ডি এরিয়া, তো তো এই কারণে আসলে আজকে একটু জ্যাম ছিল, মানে জ্যামটা আনএক্সপেক্টেড। আমাদের মাথাও খেয়াল ছিল না, আমিও সেভাবে টাইম নিয়ে বের হয়েছি, কিন্তু পৌঁছানোর আগেই আসলে বলা যেতে পারে জ্যামে পড়ে গিয়েছে। আর এমন জ্যাম, মিছিল যাচ্ছিল, তো ওগুলোকে তো ওভারটেক করা যায় না, এবং আমি আমার পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত। আর আমি যে ওই মুহূর্তে তোমাদেরকে হুন্ডায় ছিলাম যে জানিয়ে দিব যে 30-এ শুরু হবে, তো সেটার উপায় ছিল না। যখন আমি বন্দি পাঠশালার স্টুডিওতে পৌঁছাই, তখন আমি পৌঁছানোর সাথে সাথে দেখি যে প্রায় 10টা 12-13 মতো বেজে গিয়েছে। তো আমিও এই জিনিসটা ফিল করি যে আসলে স্টুডেন্টরা আমাদের জন্য অপেক্ষা করে, আর অপেক্ষা করাটা সবচেয়ে বড় বিরক্তিকর একটা জিনিস। পৃথিবীতে কোনো কিছুর জন্য অপেক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় বিরক্তির জিনিস। তো সেটার জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত আমি পরে লাস্টে পোস্ট দিয়ে দিয়েছি যে যখন আসলামই একটা রিল্যাক্স করে একটু ঠান্ডা মাথায় শুরু করি। আর অলরেডি তোমরা হয়তো বা অনেকেই শুনতে পাচ্ছ, আমাদের পাশে একটি স্কুল আছে, প্রাইমারি স্কুল, ছোট্ট একটা স্কুল। তো সেখানে কিন্তু আসলে একটু কিছু গান টান হচ্ছে আর কি। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করতে পারি। যদিও আজকের ক্লাসটি একটু অন্যরকমভাবে হতে পারতো, আমি আশা করি আরও স্টুডেন্ট যুক্ত হবে, বিকজ আজকে কিন্তু আমার কথা যদি বলো তাহলে হয়তো বা আমার শেষ ক্লাস। কারণ এরপরে যতগুলো অধ্যায়ই বাকি আছে, যতগুলো ক্লাসই বাকি আছে, সেই ক্লাস এবং অধ্যায়গুলো তোমাদের আবরার ভাইয়া এবং হৃদয় ভাইয়া একত্রে নিয়ে দিবে। তোমাদের হৃদয় ভাইয়া সম্ভবত আর একটি ক্লাস আছে, কোষ বিভাজন, ওটা লাস্টের দিকে নিবে, এবং মাঝখানে যে ক্লাসগুলো আছে 3টা বা 2টি বায়োলজি ক্লাস, সেগুলো তোমাদের আবরার ভাইয়া ইনশাল্লাহ নিয়ে নেবেন। তো যদি কোনো কারণবশত কোনো একজন ব্যক্তি কোনো কারণবশত অনুপস্থিত থাকে, তখন সেই হিসাবে আমি সেই ক্লাসটাতে ঢুকবো বা হৃদয় ঢুকবে, যে কেউ এরকম করে ঢুকবে, এটাই হচ্ছে নিয়ম। তো সেই হিসাবে ধরলে আমার যতটুকু দায়িত্ব ছিল সেটাই হচ্ছে আজকে বলা যেতে পারে প্রায় শেষ। তো জানি না তোমাদের সাথে আবার দেখা হবে কি না। তো দেখা হওয়া আমাদের আসলে উচিত, কারণ পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিশন টেস্টে টিকবা তখন মানে আমরা যাতে তোমাদের সাথে দেখা হয়, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য থাকবে। ওকে, আমরা শুরু করি। 100 পার হলে আমি ভাবছিলাম শুরু করব, তো অলরেডি 100 জনের উপর হয়ে গিয়েছে। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমাদের অণুজীবের আজকের লাস্ট পর্বের যে অংশ নিয়ে আমরা এখন কথা বলবো তার নাম হচ্ছে ম্যালেরিয়া। কি নিয়ে বলবো? ম্যালেরিয়া। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া এই যে ম্যালেরিয়া টপিকটা পড়াচ্ছেন, এই টপিকটা আমাকে আগে বলতে হবে ভাই, ম্যালেরিয়া কি ভাইরাস না ব্যাকটেরিয়া? এটা নিয়ে আমাদেরকে আগে কথা বলতে হবে, কারণ আপনি এবং আপনাদের হৃদয় ভাইয়া তো ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে বিশদ আলোচনা করেছে। তো এখন কথা হচ্ছে যে এই যে ম্যালেরিয়া, এটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া, সেটা নিয়ে আমাদের সাথে একটু কথাবার্তা বলেন। আসলে এটা কি? আসলে সবচেয়ে বড় কথা, এটা ভাইরাসও না, এটা ব্যাকটেরিয়াও না, এটা এক ধরনের পরজীবী। পৃথিবীতে টোটাল 60 প্রজাতির, কত প্রজাতির? 60 প্রজাতির ম্যালেরিয়া শনাক্ত করা হয়। তবে এইখানে মাথায় রাখতে হবে, মাত্র কত প্রজাতির? মাত্র 4 প্রজাতি। কত প্রজাতি ভাইয়া? মাত্র 4 প্রজাতি। এই যে মাত্র 4 প্রজাতির কথা বলা হয়েছে, এই 4 প্রজাতি মানুষকে আক্রমণ করে। কাকে আক্রমণ করবে? মানুষকে আক্রমণ করবে। এখন এই যে মানুষকে আক্রমণ করছে 4 প্রজাতির ম্যালেরিয়া, এটা আসলে কার মাধ্যমে ছড়ায়? কিসের মাধ্যমে ছড়ায়? খাবারের মাধ্যমে ছড়াবে, মশকির মাধ্যমে ছড়াবে, নাকি অন্য কোনো কিছুর মাধ্যমে ছড়াবে? সেটা আমাদেরকে জানা লাগবে। ঠিক আছে, মাত্র 4 প্রজাতির ম্যালেরিয়া আমাদের শনাক্ত করা হয়েছে। সো আমাদের এই যে ম্যালেরিয়ার কথা বলা হলো, সেটা হচ্ছে যে মানে কিসের মাধ্যমে ছড়াবে, সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা অলরেডি অনেকেই জানো, অনেকে যুক্ত হয়েছো, গুড, অনেকে অনেক কথা বলছো।
আচ্ছা, ওকে। তো আমাদের এই ম্যালেরিয়া নিয়ে বাকি তথ্যগুলো আমি দিচ্ছি। ওকে, তো তোমরা অলরেডি জানো যে ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ। কী বাহিত রোগ ভাইয়া? মশাবাহিত রোগ। কী মশার মাধ্যমে ছড়ায় সেই মশার নামটা আমাদের জানতে হবে। দেখি আমাদের টোটাল আপাতত কতজন যুক্ত হয়ে গিয়েছে। অলরেডি 172 জন যুক্ত হয়ে গিয়েছে। গুড। তাহলে আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে ম্যালেরিয়া কিসের মাধ্যমে ছড়ায়, সেই মশার মাধ্যমে ছড়ায় এবং মশার নামটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালেরিয়া যেহেতু আমাদের মশার মাধ্যমে ছড়ায়, এই চার প্রজাতির মধ্যে আমাদের যেই প্রজাতিগুলি আছে তার নামগুলো আগে আমি লিখি, তারপরে মশাটা আমি লিখছি। তার মধ্যে একটা নাম হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। আসলে একটা নাম না, সবগুলো নামের পাশে হচ্ছে প্লাজমোডিয়াম কথাটা উল্লেখ থাকে। তো আমরা জাস্ট প্লাজমোডিয়াম যেহেতু কমন আছে, প্লাজমোডিয়ামটা বারবার উল্লেখ করব না। 2 নাম্বার প্রজাতিটার নিচেও প্লাজমোডিয়াম আছে, 3 নাম্বার যে প্রজাতি আছে সেটার নামেও প্লাজমোডিয়াম আছে, 4 নাম্বার যে প্রজাতি আছে তার নামের পিছনেও প্লাজমোডিয়াম আছে। কিন্তু ঘটনা হচ্ছে প্লাজমোডিয়ামের মধ্যে আবার কতগুলো মানে ধরন আছে, যেমন ভিভেক্স, ঠিক আছে, প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, কি ফেলসিপেরাম, ঠিক আছে। তো প্লাজমোডিয়াম ফেলসিপেরাম এবং সর্বশেষ হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এই যে আমরা তোমাদের 4টা প্রজাতি সম্পর্কে বললাম, এই 4টা প্রজাতি নিয়ে এখন আমরা তোমাদের সাথে বিশদ আলোচনা করব। আসলে প্রজাতি নিয়ে তোমাদের সাথে যে আলোচনা করব তা না, তা সঠিক না। আমরা মূলত এই যে প্রজাতিগুলো কিভাবে আমাদের দেহের মধ্যে ছড়িয়ে গিয়েছে বা কিভাবে কাজ করতেছে সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সবার ফার্স্টে দেখো, আমরা যে ম্যালেরিয়ার কথা বলছি সেই ম্যালেরিয়ার মধ্যে টোটাল 60 প্রজাতি, কতগুলো প্রজাতি? 60টি প্রজাতি আমাদের পুরা পৃথিবীতে বিভিন্ন প্রাণীকে আক্রমণ করে থাকে। তবে তার মধ্যে মাত্র 4টি প্রজাতি, কয়টি প্রজাতি ভাইয়া? 4টি প্রজাতি ম্যালেরিয়া আমাদের সংক্রামিত করতে পারে। তার মধ্যে সবগুলো নামের পিছনে কি আছে? প্লাজমোডিয়াম আছে। জাস্ট আমাদের মনে রাখতে হবে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি মনে রাখতে হবে যে 4টা প্রজাতির ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই 4টি প্রজাতি নিয়েই আসলে আমাদের এই ম্যালেরিয়ার এই জীবাণুটি গঠিত। যেহেতু আমি বলছিলাম বারবার যে এরা শুধুমাত্র মশকির মাধ্যমে ছড়ায়। কার মাধ্যমে ছড়াবে? মশকির মাধ্যমে ছড়াবে, অর্থাৎ স্ত্রী মশার মাধ্যমে ছড়ায়। সেই মশকির নামটা আমাদের মনে রাখতে হবে। কার মাধ্যমে ছড়াবে? মশকির মাধ্যমে ছড়াবে। এবং সবচেয়ে মনে রাখবা, বাংলাদেশে সবচেয়ে কমন কোনটা? এই প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। প্লাজমোডিয়াম ফেলসিপেরাম যেটা আছে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমন, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমন, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমন কে? প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের যে জিনিসটা করতে হবে দেখো, আমাদের বাকি জিনিসগুলো, এই যে এদের যে আমাদের এই যে ম্যালেরিয়ার কথা বলা হয়েছে, এই ম্যালেরিয়ার ক্ষেত্রে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য মানে তোমাদের যেই জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, এখন আমরা চলো নেক্সট টপিকে চলে যাই যে এই যে প্লাজমোডিয়াম ভিভেক্স, ওভালি, ফেলসিপেরাম এবং ম্যালেরিয়া, এই যে 4টা প্রজাতি আছে, এই 4টা প্রজাতির মধ্যে সবচেয়ে কমন আমরা দেখতে পেলাম প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, যেটা মশকির মাধ্যমে ছড়ায়। মশকির নাম কি? অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস মশকির মাধ্যমে ছড়াবে। এই অ্যানোফিলিস মশকি আমাদের এই 4টা প্রজাতি বহন করবে, যার মধ্যে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম সবচেয়ে কমন। এখন কথা হচ্ছে এই যে 4টা প্রজাতি আছে যেগুলো মানুষকে আক্রমণ করে, তাদের রোগ সৃষ্টির ধরনটা কেমন, তারা কতদিন পর পর জ্বর নিয়ে আসে, সেগুলোকে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করতে পারি। ছন্দটা আসলে ওরকম কোনো ছন্দ না, তো ছন্দটা বলতে এরকম। দেখো, আমরা যেহেতু ভিভেক্স, ওভালি, ফেলসিপেরাম, ম্যালেরিয়া 4টা ওয়ার্ড ইউজ করছি, সেটাকে আমরা শর্টকাটে প্রকাশ করতে পারি, যেমন ভি, এম, ও, তারপর হচ্ছে এফ। এই যে দেখো আমরা 4টা ওয়ার্ড ইউজ করলাম, ভি, এম, ও, এফ। এইটা দ্বারা আমরা 4টা প্রজাতিকে বুঝে থাকি। ভিতে মানে ভিভেক্স, এমতে মানে ম্যালেরিয়া, ওতে মানে ওভালি, এফতে মানে ফেলসিপেরাম। এখন কোশ্চেন হচ্ছে, এই যে ভি, এম, ও, এফ যে ওয়ার্ডগুলো তোমাদের এখানে ইউজ করা হলো,
এদের সুপ্তকাল, এদের কত ঘন্টা পর পর জ্বর আসে, এদের রোগের ধরন কেমন, সেইটাকে কিভাবে মনে রাখবো ভাইয়া? দেখো এটার একটা ছক তোমাদেরকে দেওয়া আছে, সেজন্য তোমরা যেটা করতে পারো এই ছকের ক্ষেত্রে তোমরা এখানে যেভাবে লিখতে পারো, উপরে লিখতে পারো বি, তারপরে লিখতে পারো কো, তারপরে হচ্ছে মৃ, তারপরে হচ্ছে ম্যা। এটা দিয়ে আমরা আসলে কি বুঝে থাকি, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে ইউজ করে আমরা কি বুঝে থাকি বা কিভাবে হয়ে থাকে একটু খেয়াল করে দেখো। প্লাজমোডিয়াম ভিভেক্স, ভিভেক্স মানে হচ্ছে বিতে কি হয়ে থাকে, বিতে হচ্ছে বিনাইন, বিতে কি বিনাইন। দেখবা তোমরা বই খুললেই দেখতে পারবা যে প্লাজমোডিয়াম ভিভেক্স দ্বারা আক্রান্ত কোনো পরজীবী দ্বারা আক্রান্ত ম্যালেরিয়াকে বলা হয় বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। তাহলে এখন কথা হচ্ছে আমরা যদি জাস্ট শুধুমাত্র ভি দিয়ে মনে রাখতে পারি বিনাইন, এতটুকু যদি মনে রাখতে পারি, তাহলে প্লাজমোডিয়াম ভিভেক্সের ক্ষেত্রে যে ওটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া সেটা আমরা আইডেন্টিফাই করতে পারো। কো দিয়ে হচ্ছে কোয়ার্টার্ন, কো দিয়ে কি, কো দিয়ে হচ্ছে কোয়ার্টার্ন, ঠিক আছে, কো দিয়ে কি কোয়ার্টার্ন। তো এই যে কোয়ার্টার্ন টার্সিয়ারি ম্যালেরিয়া কার মাধ্যমে হবে? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার মাধ্যমে হবে। মৃতে কি, মৃতে মানে হচ্ছে মৃদু, মৃতে কি, মৃতে হচ্ছে মৃদু, অর্থাৎ মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া হয়ে থাকে আমাদের কার মাধ্যমে? প্লাজমোডিয়াম ওভালি মাধ্যমে। প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ফেলসিপেরামে হচ্ছে ম্যালিগনেন্ট, ম্যাতে কি হবে? ম্যালিগনেন্ট, ঠিক আছে, ম্যালিগনেন্ট। এই যে ম্যালিগনেন্টের কথা বলা হলো, অর্থাৎ এই প্লাজমোডিয়াম ফেলসিপেরাম দ্বারা আমরা ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়ার কথা বুঝে থাকি। ওকে, আমি আবারও বলছি, আবারও মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা। আমরা যেটা করেছি, প্লাজমোডিয়ামের 4টা প্রজাতি আছে, সেই 4টা প্রজাতি VMOF, এদের রোগের ধরনটা কেমন হয়, সেটা কি বিনাইন হবে, কোয়ার্টার্ন হবে, ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া হবে না মৃদু হবে, সেইগুলোকে মনে রাখতে হবে। যেহেতু আমরা জানি যে প্লাজমোডিয়াম ভিভেক্স হচ্ছে বিনাইন, এই জন্য লিখছি বি কো মৃ ম্যা। আবার ছন্দটা দেখো VMOF, বি কো মৃ ম্যা। এই যে ছন্দটা ইউজ করা হয়েছে, এর মাধ্যমে তুমি যেমন প্রজাতিগুলোর নাম এবং সেই সাথে তাদের রোগের কারণগুলো জানতে পারলা। এবার আসো আমরা এদের কি করব, জ্বরের প্রকৃতি সম্পর্কে জানবো। জ্বরের প্রকৃতি কেমন? যদি তুমি প্লাজমোডিয়াম ভিভেক্স দ্বারা কোনোভাবে রোগে আক্রান্ত হও, তাহলে তোমার 48 ঘন্টা পর পর, কত ঘন্টা পর পর? 48 ঘন্টা, অর্থাৎ 48 ঘন্টা পর পর জ্বর আসবে। আবার তুমি যদি ম্যালেরিয়া দ্বারা হও, তাহলে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক, তোমার তখন 72 ঘন্টা পর পর জ্বর আসবে। আবার যদি দেখো তুমি প্লাজমোডিয়াম ওভালি দ্বারা কোনোভাবে আক্রান্ত হও, তাহলে তোমার আবার সেম টু সেম 48 ঘন্টা পর পর তুমি রোগে আক্রান্ত হবা। আর যদি প্লাজমোডিয়াম ফেলসিপেরাম দ্বারা আক্রান্ত হও, তাহলে 36 থেকে 48 ঘন্টা পর পর তুমি রোগে আক্রান্ত হবা। চলো আমি তোমাদেরকে আরেকটা বিষয়টা আবার একটু ক্লিয়ার করি, আসলে বিষয়টা কি বোঝানো হয়েছে, কি বলেছে সেটা সম্পর্কে তোমাকে আবার একটু বিশদভাবে আলোচনা করি। আমরা এইখানে মূলত আমাদের এই 4 প্রজাতির যে ম্যালেরিয়া আছে, সেই 4 প্রজাতির ম্যালেরিয়া কত ঘন্টা পর পর জ্বর আসে এবং কিভাবে হচ্ছে তোমাকে কি কি ধরনের রোগে আক্রান্ত করতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। অলরেডি তোমরা বুঝতে পেরেছো প্লাজমোডিয়াম ভিভেক্স বিনাইন, ম্যালেরিয়া হচ্ছে কোয়ার্টার্ন, ওভালি হচ্ছে মৃদু এবং ফেলসিপেরাম হচ্ছে ম্যালিগনেন্ট। এখন কথা হচ্ছে তুমি যদি কোনো কারণবশত ম্যালেরিয়া অ্যানোফিলিস মশকি দ্বারা আক্রান্ত হও এবং সেই সাথে তোমার জ্বর আসার কিন্তু একটা সাইকেল আছে, এটা আমরা আস্তে আস্তে একটু পরে জানবো। তো তুমি প্লাজমোডিয়াম ভিভেক্স দ্বারা আক্রান্ত হলে, তুমি মনে করো আজকে জ্বরে আক্রান্ত হয়েছো, ঠিক 2 দিন তোমার জ্বর থাকবে না, 2 দিন পর আবার জ্বর আসবে। তেমন প্লাজমোডিয়াম ম্যালেরিয়া ক্ষেত্রে 3 দিন পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ওভালি ক্ষেত্রে 48 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ফেলসিপেরামের ক্ষেত্রে আবার 36 থেকে 48। যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে, এটাকে বলবো আমরা জ্বর এর প্রকৃতি। তো জ্বরের প্রকৃতির ক্ষেত্রে আমরা এই সময়টা মনে রাখবো। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন কোনটা ভাইয়া? প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, এটা হচ্ছে সবচেয়ে কমন। তোমরা যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করো, সাজেকে যাওয়ার কথা চিন্তা করতেছো বা খাগড়াছড়ি যাওয়ার কথা চিন্তা করতেছো, সেই সকল অঞ্চলে এই প্লাজমোডিয়াম ফেলসিপেরামে জীবাণু বেশি দেখতে পাওয়া যায়। ওকে, এবার আসো আমরা নেক্সট আরেকটা টপিকে চলে যাই, যেই টপিকে আমাদের এখন নেক্সট যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পোষক নিয়ে কিছু কথা আছে। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা একটু শোনো। প্রথমে আমরা পোষক নিয়ে কথা বলি। যেহেতু ম্যালেরিয়া একটা পরজীবী, সো সেহেতু আমাদের ম্যালেরিয়া পরজীবীর নিশ্চয়ই পোষক আছে। সেই পোষকগুলো কেমন হতে পারে? মনে রাখবা ম্যালেরিয়ার পোষক হচ্ছে 2 রকম। কয় রকম? 2 রকম। একটাকে বলা হয় মশকি, একটাকে কি বলবো?
মশকি, আরেকটা বলা হয়ে যেতে পারে মানুষ। এই মানুষের দেহে এবং মশকির ক্রপে কি কি হয় এই জিনিসগুলো নিয়েই আমরা একটু পরে আলোচনা করব তোমাদের সাথে। তবে এখানে আমাদের একটা কথা আছে, যেহেতু এখানে দুটি পোষকের কথা উল্লেখ করা আছে, তার মানে অবশ্যই একজন হবে মুখ্য পোষক, একজন হবে গৌণ পোষক। এখন আমি যদি বলি, যেহেতু আমরা ম্যালেরিয়া মশকির মাধ্যমে ছড়াই, মশকি এখানে হর্তা দত্তা কর্তা, তো সেই হিসাবে আমরা অবশ্যই বলতে পারি যে মশকি হচ্ছে মুখ্য পোষক। তার মানে আমরা অলরেডি এটা বলতে পারি কি, মশকি একটি মুখ্য পোষক। কিন্তু এখানে বললাম না যে টুইস্ট আছে, মুখ্য পোষক, তার মানে আমাদের অলরেডি মানুষ হচ্ছে গৌণ পোষক, এটা আমরা সবাই জানি, তাই না? মানুষ কি? মানুষ হচ্ছে গৌণ পোষক, গৌণ পোষক। এখন বলছিলাম যে টুইস্টটা কি আমাদের উপকার করতেছে, মানে আমাদের এখানে অপেক্ষা করতেছে, সেই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যেহেতু মশকি মুখ্য পোষক আর মানুষ হচ্ছে গৌণ পোষক, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, হঠাৎ করে আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা ভাইয়া, এই যে মানুষকে যেটা দেখতে পাচ্ছ, এই মানুষ হচ্ছে তোমার মুখ্য পোষক আর মশকি হচ্ছে গৌণ পোষক, তাহলে বিষয়টা কেমন হবে? এখানে একটা কথা আছে, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে অর্থনৈতিক দিকের উপর বিবেচনা করলে, দেখবে আবারও বলছি লাইনটা, যদি অর্থনৈতিক দিকের কথা বলা হয়ে থাকে, কিসের উপর কথা বলা হয়ে থাকে? অর্থনৈতিক দিক। যদি কোনো কারণবশত বলে যে অর্থনৈতিক দিকের কথা যদি তোমাদের এখানে বলা হয় যে অর্থনৈতিক দিকের উপর ভিত্তি করে কে মুখ্য পোষক কে গৌণ পোষক, কিসের উপর ভিত্তি করে? অর্থনৈতিক দিক, তখন কিন্তু এটা উল্টা হয়ে যাবে। তাহলে অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যদি তোমাদেরকে বলা হয় কে মুখ্য পোষক কে গৌণ পোষক, সেক্ষেত্রে মনে রাখবা মশকি হচ্ছে গৌণ পোষক তখন হয়ে যাবে, আর মানুষ হবে হচ্ছে মুখ্য পোষক। কি পোষক হয়ে যাবে? মুখ্য পোষক হয়ে যাবে। আবারও বলছি, প্রশ্নটা পড়ার সাথে সাথেই ঠাস করে কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, তোমাদেরকে মাথায় রাখতে হবে ওয়ার্ডটা কিভাবে শুরু হয়েছে। ঠিক আছে, ওয়ার্ডটা কিভাবে শুরু হয়েছে যদি বলা হয়, নর্মালি বলা হয় যে ম্যালেরিয়া রোগের মুখ্য পোষককে মশকি, গৌণ পোষক মানুষ। অর্থনৈতিক দিকের কথা চিন্তা করলে ম্যালেরিয়ার মশকি হচ্ছে গৌণ পোষক, মানুষ হচ্ছে মুখ্য পোষক। এই কথাগুলো মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আমরা চলো নেক্সট একটা কথা বলি, যেটা স্পেশালি দুটি হরমোন বা অ্যান্টিবডি আমাদের দেহে তৈরি করে আমাদের এই ম্যালেরিয়া, সেটা নিয়ে আলোচনা করি। যেমন দেখো, ম্যালেরিয়া মূলত কোন অঙ্গকে আক্রমণ করে? আমরা জানি যে যদি আমাদের মানুষের কথা চিন্তা করি, তাহলে মানুষের কথা চিন্তা করলে মানুষের যকৃৎ, কাকে? যকৃৎ, তারপরে হচ্ছে প্লীহা, তারপরে হচ্ছে তোমার আরবিসি, এই তিনটা জিনিসকে সে আক্রমণ করবে। যদিও প্লীহা আসলে খুব বেশি একটা, প্লীহাতে আক্রমণ করার পরে প্লীহার ভিতর কি ঘটনা ঘটে সেগুলো নিয়ে আমাদের বিশদ আলোচনা করেনি। তো এখানে একটা কথা আছে যে যকৃৎ এবং প্লীহা, আবারও বলছি যকৃৎ এবং প্লীহা একে যখন আক্রমণ করবে, যকৃৎ এবং প্লীহাকে যখন আক্রমণ করবে, তখন এক ধরনের এই যকৃৎ ও প্লীহা কি হতে থাকবে? বড় হতে থাকবে। কেমন হতে থাকবে? বড় হতে থাকবে। তো এই বড় হতে থাকার সাথে সাথে এই এক ধরনের হরমোন বা এনজাইম বা রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, যেই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে লাইসোলেসিথিন। কি তৈরি করবে? লাইসোলেসিথিন, ঠিক আছে, লেসেথিন। এই যে লেসেথিনটা নিঃসৃত করলো, এই লাইসোলেসিথিনের কাজটা আসলে কি? আবারও বলছি, এই যে লাইসোলেসিথিন নিঃসৃত করলো, এই লাইসোলেসিথিনের কাজটা কি? এই লাইসোলেসিথিনের একটা স্পেশাল কাজ হচ্ছে এ আরবিসিকে ভেঙে ফেলবে। কাকে ভেঙে ফেলবে? আরবিসিকে ভেঙে ফেলবে। এই যে লাইসোলেসিথিন যকৃৎ এবং প্লীহা বড় হওয়ার কারণে নিঃসৃত হলো এবং কাকে নষ্ট করলো? আরবিসিকে নষ্ট করে ফেললো, ঠিক আছে? এছাড়া দেখো, এছাড়া এখানে আবার একটু কথা আছে, এই লাইসোলেসিথিনই শুধুমাত্র আরবিসিকে নষ্ট করবে না। তো এখন এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে পরজীবী নিয়ে। পরজীবী নিয়ে কাকে নিয়ে কথা বলবো? তো এটা হচ্ছে পরজীবী নিয়ে কথা বলবো। ধরো আমাদের যে পরজীবীটা আমাদের দেহে প্রবেশ করবে, যেই পরজীবী মানে ম্যালেরিয়ার ওই আমাদের প্লাজমোডিয়াম ভিভেক্স ওভালি ফ্যালসিফেরাম, এটা যেটা প্রবেশ করবে, সেটা মূলত এক ধরনের হরমোন বা এনজাইম নিশ্চিত করে, যার নাম হচ্ছে হিমোলাইসিন। কি নিশ্চিত করে? হিমোলাইসিন। তো এই যে হিমোলাইসিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করলো,
এও হিমোলাইসিন কি করবে, আরবিসি কে ধ্বংস করে ফেলবে। কাকে ধ্বংস করবে, আরবিসি কে ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, এই যে আরবিসি কে ধ্বংস করলো, এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। লাইসোলেসিথিনও কিন্তু আরবিসি কে কি করে থাকে, ধ্বংস করে থাকে, এটা মাথায় করে রাখবা। তো এই যে দেখো ম্যালেরিয়ার কথা তোমাদেরকে এখানে উল্লেখ করলাম, ম্যালেরিয়ার মধ্যে আমি আবারও বলছি দুটি রাসায়নিক উপাদান তোমাদের মোটামুটিভাবে মনে রাখতে হবে। সবার ফার্স্টে মনে রাখতে হবে যে ম্যালেরিয়া মূলত কোন দুটি অঙ্গে সবচেয়ে বেশি আক্রমণ করে। একটা হচ্ছে স্পেশালি যকৃৎ আর আরবিসি রক্তকণিকা, যেটা কিভাবে কি ঘটনাগুলো ঘটে একটু পরেই তোমাদের সাথে আলোচনা করব, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। তো স্পেশালি যকৃৎ এবং আরবিসি। তো যাই হোক, যকৃৎ যখন বড় হয়ে যায় তখন আস্তে আস্তে প্লীহা আমাদের পাশে থাকে, অর্থাৎ অগ্নাশয়ের ঠিক পাশেই অবস্থান করে, সেই প্লীহাও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যেতে থাকে। তাহলে যকৃৎ আর প্লীহা যখন বড় হয় তখন আস্তে আস্তে কি হতে থাকে, এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যার নাম লাইসোলেসিথিন, যা আরবিসিকে ধ্বংস করে। আর পরজীবী থেকে নিজস্বভাবে হিমোলাইসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, সেটাও আরবিসিকে ধ্বংস করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি বললেন যে যকৃতে আমাদের এই ম্যালেরিয়ার যে জীবাণুটা আছে, এই জীবাণুটা মানুষের দেহে প্রবেশ করলে কি ঘটনা ঘটায়, মশকের দেহে প্রবেশ করলে কি ঘটনা ঘটায়, এই জিনিসগুলো আমরা একটু জানি না বা আমাদের জানতে প্রবলেম হয়। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। চলো আমরা এর পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। ধরো একটা পরজীবী ম্যালেরিয়া মশকি, অ্যানোফিলিস মশকি তোমাকে কামড় দিল, এবং কামড় দেওয়ার পরে তুমি দেখতে পেলা যে ওই মশকি জীবাণুটি তোমার কাকে আক্রমণ করছে, যকৃৎকে আক্রমণ করছে। ঠিক আছে, এখন যকৃতে আক্রমণ করে কি কি ধাপ অতিক্রম করে, পরবর্তীতে সেটা রক্তকণিকা যে কি কি ধাপ অতিক্রম করে, সেগুলো নিয়ে এখন চলো আমরা আলোচনা করব। তো এখন কথা হচ্ছে মানুষের দেহে আক্রমণ করলে যেহেতু দুটি রক্তকণিকা আক্রমণ করে, এর মধ্যে একটা হচ্ছে যকৃৎ। তো এই যকৃতের মধ্যে আবার দুটা ধাপ আছে। ঠিক আছে, আমরা এখন যকৃতের মধ্যে, এই যে যকৃতের মধ্যে যে অংশটা ঘটনাটা ঘটে এবং সেটার মধ্যে যে দুটি ধাপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবার ফার্স্টে একটু খেয়াল করে দেখো, আমি একটু ভালো করে তোমাদেরকে এই জিনিসগুলো চিত্র সহকারে এঁকে তোমাদেরকে দেখাই দিচ্ছি। যদি এই চিত্রগুলো আমাদের আর কোনোভাবে কাজে লাগবে না, তারপর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। ধরো আমি এখন যে জিনিসটা আঁকবো সেটা হচ্ছে যকৃৎ কোষ। এটা কি ধরে নিলাম, এটা ধরে নিলাম হচ্ছে যকৃৎ কোষ। ঠিক আছে, এটা হচ্ছে যকৃৎ কোষ বা যেটাকে আমরা হ্যাপাটোসাইট বলি। এখন ধরো অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে, কোন গ্রন্থিতে ভাইয়া, লালা গ্রন্থিতে এক ধরনের জীবাণু থাকে যার নাম হচ্ছে স্পোরোজয়েড। জীবাণুটার নাম কি, স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড মাকু আকৃতির হয়ে থাকে, মাকু মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি আকৃতির হয়ে থাকে। অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে যখন এই মাকু আকৃতির স্পোরোজয়েড আমাদের হাতে কামড় দেয়, হাতের মধ্যে কি রক্ত আছে না ভাইয়া, এই রক্তের মাধ্যমে অ্যানোফিলিস মশকির জীবাণুটি পরিবাহিত হয়ে আস্তে 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 আমাদের যকৃতে চলে আসে। এই সেই যকৃতে কে আসবে, অ্যানোফিলিস মশকির জীবাণুটি। ধরো এইটা হচ্ছে সেই জীবাণু, সেটা হচ্ছে গোল আকৃতির, গোল না, মাকু আকৃতির। এই জীবাণুর নামই হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে সর্বপ্রথম স্পোরোজয়েড। জীবাণুর নাম কি, স্পোরোজয়েড। স্পোরোজয়েড যে জীবাণুটি, সেটা কিন্তু অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে দংশনের মাধ্যমে, রক্তস্রোত এবং কেমোটেক্সিসের মাধ্যমে আমাদের এই যকৃৎ কোষে এসে পৌঁছায়। আচ্ছা, ভালো কথা, যকৃৎ কোষে এসে পৌঁছানোটা সমস্যা না, সমস্যাটা এখন তৈরি করবে। এর পরবর্তী ধাপ যদি তোমাদের সাথে আলোচনা করে একটু খেয়াল করে দেখো, এই মাকু আকৃতির স্পোরোজয়েড, কি আকৃতির স্পোরোজয়েড, মাকু আকৃতির স্পোরোজয়েড গোল আকৃতির, কি আকৃতি ধারণ করবে, গোল আকৃতি ধারণ করবে। এই গোল আকৃতি ধারণ করবে এবং এখানে মাঝখানে একটা নিউক্লিয়াস হবে, এবং মাথার মধ্যে রাখতে হবে এই গোল আকৃতির যে জীবাণুটা পরিবর্তন হবে তার নাম হবে হচ্ছে ক্রিপ্টোজয়েড। কি জীবাণু নাম পরিণত হবে, ক্রিপ্টোজয়েড। একটা কথা তোমরা মনে রাখবা, একটু ভালো করে খেয়াল করে দেখো, একটা কথা তোমরা অলওয়েজ মনে রাখবা, ম্যালেরিয়ার যতবার দেখবা জীবাণুর আকার আকৃতি পরিবর্তন হচ্ছে ভিতরের, কিংবা কোনোভাবে তার চারপাশে কোনো আবরণ দ্বারা আবৃত হচ্ছে, কিংবা তার কোনো একটা নতুন চারিত্রিক পরিবর্তন হচ্ছে, যতবার পরিবর্তন হবে ততবার তার নাম পরিবর্তন হবে। যেমন দেখো, এই মাকু আকৃতির স্পোরোজয়েড জীবাণুটি যকৃৎ কোষ থেকে খাদ্য গ্রহণ করে আকৃতি ধারণ করছে কেমন, গোল আকৃতি, তখনই এর নামকরণ হয়ে গিয়েছে ক্রিপ্টোজয়েড। দেখবা এখন এই গোল আকৃতির ক্রিপ্টোজয়েডের ভিতরে কিন্তু কি আছে, নিউক্লিয়াস আছে। এখন যে ধাপটা সংঘটিত হবে সেটা হচ্ছে এই গোল আকৃতির ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াসটি
বারবার বিভাজিত, এই যে যকৃৎ কোষের ভিতরে, এই যে যকৃৎ কোষের ভিতরে গোল আকৃতির এই জীবাণুর নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে এইরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশায় পরিণত হবে। এই যে দেখো বহু নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো। এই অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা বলবো সাইজন্ট দশা। কি দশা? এই দশার নাম হচ্ছে সাইজন্ট দশা। একটু খেয়াল করে দেখো এই দশার নাম কি? এই দশার নাম হচ্ছে সাইজন্ট দশা। ঠিক আছে, এই দশার নাম সাইজন্ট দশা। এই সাইজন্ট কথাটা কিন্তু আমরা আরো বেশ কয়েকবার পাবো, সাইজন্ট দশা। তবে একটা কথা মনে রাখবা, সাইজন্ট হওয়ার সাথে সাথেই আরেকটা লাইন অটোমেটিক্যালি ম্যালেরিয়ার এই জীবদ্দশায় চলে আসবে। সেই ম্যালেরিয়ার জীবদ্দশায় যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে, এখানে কতগুলো নিউক্লিয়াস তৈরি করে? একটা নিউক্লিয়াস থেকে 1000 থেকে কত হাজার? 1000 থেকে 1200টি নিউক্লিয়াস তৈরি হয়। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে সাইজন দশা তৈরি হলো, এই সাইজন দশার যখনই আমরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার কথা বলবো তখনই মাথার মধ্যে রাখতে হবে যে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে। এই ওয়ার্ডটা অর্থাৎ সাইজন্ট, এই শব্দটা আমরা আরও 2বার ইউজ করব। একটু পরে এখানে দেখতে পাবো আরেকটা ধাপ অতিক্রম হবে, ওইখানেও আমাদের এই সাইজন্ট ওয়ার্ডটা ইউজ করা হবে। এবং সাইজন্ট ওয়ার্ডটা আমরা যতবার ব্যবহার করব ঠিক ততবারই তোমার ওই লাইনগুলো আসবে, অর্থাৎ প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হওয়া। তো চলো দেখিনি প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যদি যুক্ত হয় তখন দশাটা দেখতে কেমন হয়। মনে করি সেই যকৃৎ কোষ, তো যকৃৎ কোষ এবং প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে যখন সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে, এই যে দেখো সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে, এই যে যুক্ত হচ্ছে, তখন এই দশার আবার নতুন নাম তৈরি হবে। এই নতুন দশার নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েড। নতুন দশার নাম কি হবে? এই নতুন দশার নাম হবে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই দশার নাম হবে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই দশার নতুন নাম কি হয়ে যাবে? এই দশার নতুন নাম হবে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এবার খেয়াল করে দেখো এই দশার নতুন নাম ক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে, ক্রিপ্টোমেরোজয়েড। এখন খেয়াল করো এই যে ক্রিপ্টোমেরোজয়েড পর্যন্ত আমি আসলাম, এই দশাটা পর্যন্ত যে আমি এখানে আসলাম, এই পর্যন্ত অবস্থাকে বলা হয়ে থাকে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। আবারও বলছি, প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। তাহলে এই যে তোমাকে মেইন কাজ তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে, একটা কথা মনে রেখো যে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার মেইন কাজ থাকবে যে ভাইয়া আমাকে এই ছবি সহ কি সম্পূর্ণটা আঁকতে হবে না, তবে তোমাকে যেটা মনে রাখতে হবে, দেখো আমার এই জিনিসটা একটু খেয়াল করে, এই যে দেখো সবার ফার্স্টে কিন্তু স্পোরোজয়েড ছিল, তাই না? স্পোরোজয়েড জীবাণুটা গোল আকৃতিতে কিসে পরিণত হয়েছে? ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডের পরবর্তী ধাপটার নাম কি ছিল? বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশা। সাইজন্টের পরে পরবর্তী দশার নাম কি ছিল? ক্রিপ্টোমেরোজয়েড। এই পরপর সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে। তোমরা অনেকে আছো ম্যালেরিয়ার এই অংশটা স্কিপ করে আসছো, তাদের জন্য আমি এখানে এইভাবে ডিটেলসে দেখাচ্ছি যে আমাদের এই অংশগুলো কিভাবে আস্তে আস্তে সংগঠিত হয়। তাহলে আমি আরেকবার রিভিউ করছি যে অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে স্পোরোজয়েড জীবাণু থাকে যা যকৃৎকে আক্রমণ করে। ভালো কথা, স্পোরোজয়েড জীবাণু যেটা থাকবে সেটা কি আকৃতির হবে ভাইয়া? মাকো আকৃতির হবে। এই মাকো আকৃতির স্পোরোজয়েড গোল আকৃতির যে জীবাণুতে পরিণত হয় তার নাম কি? ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডে পরিণত হওয়ার পরে ভাইয়া ক্রিপ্টোজয়েডের ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কি দশা পরিণত হবে? সাইজন দশা। সাইজন দশা যখন আসবে তখন প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে, তখন এই দশার নাম কি হয়ে যাবে? ক্রিপ্টোমেরোজয়েড। এখন কথা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড পরিণত হওয়ার সাথে সাথে মাথায় রাখবা, ক্রিপ্টোমেরোজয়েড পরিণত হওয়ার সাথে সাথে এই যে জীবাণুগুলো আছে এই জীবাণুর এই যকৃৎ কোষকে ভেঙে ফেলবে। যকৃৎ কোষকে ভেঙে এই জীবাণুগুলো পরবর্তী দশায়, অর্থাৎ এই যে জীবাণু দেখতে পাচ্ছ, এই জীবাণুগুলো পরবর্তী দশায় আক্রমণ করার আগ পর্যন্ত তারা সাইনোসয়েডে আশ্রয় নেয়। কোথায় আশ্রয় নিবে? তারা সাইনোসয়েডে আশ্রয় নিবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া হোয়াট ইজ সাইনোসয়েড? এটাই তো আমরা জানলাম না। আগে সাইনোসয়েড সম্পর্কে একটু জেনে নিই যে ভাইয়া সাইনোসয়েড জিনিসটা কি। একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা যকৃৎ কোষ, ঠিক আছে? এটা একটা যকৃৎ কোষ। ধরো এখানে একটা যকৃৎ কোষ আছে, ধরো এখানে একটা যকৃৎ কোষ আছে। অনেকগুলো যকৃৎ কোষ কিন্তু যকৃতের মধ্যে অবস্থান করে, তাই না? তো ভালো করে খেয়াল করে দেখো, এই যে যকৃৎ কোষ দেখতে পাচ্ছ,
এদের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, এই যে দেখো ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গার অংশের নামই হচ্ছে সাইনুসয়েড। ঠিক আছে, তাহলে এই যে যকৃৎ কোষের মধ্যবর্তী ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গার নামই হচ্ছে আমাদের কি বলবো, সাইনুসয়েড বলবো। কি নাম বলবো, সাইনুসয়েড বলবো। এখন কথা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি যখন অতিক্রম হলো, এরপরে ভাইয়া কি হবে? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি করা। আমি আবারও বলছি, আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি করা। যেহেতু ক্রিপ্টোমেরোজয়েড তৈরি করছে, এখনও অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি ধাপের পরে এই ক্রিপ্টোমেরোজয়েড পুনরায় আবার যকৃৎ কোষকে আক্রমণ করে। পুনরায় আবার কি করবে, যকৃৎ কোষকে আক্রমণ করে। খেয়াল করে দেখো, পুনরায় আবার নতুন করে ক্রিপ্টোমেরোজয়েড আবার এক একটা যকৃৎ কোষকে আক্রমণ করে। আচ্ছা, একটু ভালো করে আঁকি। পুনরায় আমাদের এই ক্রিপ্টোমেরোজয়েড জীবাণুগুলো এক একটা যকৃৎ কোষকে আক্রমণ করবে। এই হচ্ছে সেই যকৃৎ কোষ। ঠিক আছে, এই যে যকৃৎ কোষ, এবং যকৃৎ কোষের ভিতরে যেই নতুন জীবাণুটা থাকবে তার নামই হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। আচ্ছা, ভালো কথা। যকৃৎ কোষ, এটা হচ্ছে যকৃৎ কোষ, আমি আবারও চিহ্নিত করে দিচ্ছি, এটার নাম হচ্ছে যকৃৎ কোষ, এবং ভিতরের যে জীবাণু তার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। অর্থাৎ এই যে স্পোরোজয়েড থেকে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিতে উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েড যকৃৎ কোষকে ভেঙে সাইনোসয়েডে আশ্রয় নিল, সেই সাইনোসয়েড থেকে আশ্রয় নিয়ে প্রত্যেকে এক একজন নতুন নতুন আবার এক একটা যকৃৎ কোষকে আক্রমণ করে। ভালো কথা, এখানে যকৃৎ কোষকে আক্রমণ করাটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েডের ভিতরেও নিউক্লিয়াস আছে না? তাহলে এই ক্রিপ্টোমেরোজয়েডের ভিতরে যে নিউক্লিয়াস আছে, তা যকৃৎ কোষের ভিতরে বহু নিউক্লিয়াস দশায় পরিণত হবে। আমি আগেই বলেছি, যখনই আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আসবে তখন একটা ওয়ার্ড আসবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আসলো, এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আসলো, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নামই হচ্ছে আবার সাইজন্ট। তার মানে ক্রিপ্টোমেরোজয়েড পরবর্তীতে আমাদের আবার যকৃৎ কোষকে আক্রমণ করলে আবার পুনরায় সাইজন্ট দশায় পরিণত হয়। আচ্ছা, ভালো কথা। আগেও বলেছি যে যখনই সাইজন্ট কথাটা উল্লেখ করবা তখনই পুনরায় আবার একটা লাইন চলে আসবে যে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কি যুক্ত হবে, সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে। তো প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে দেখো সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হয়, প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে এরকম সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হয়, এবং প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন যুক্ত হলে তখন এর নাম চেঞ্জ হয়ে যায়। এই যে দেখো, তখন এর নাম চেঞ্জ হয়ে যায়। তখন এই দশার নাম হয় কি? তখন এই দশার নাম হয় হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। অনেক বড় নাম, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এর মধ্যে আবার এখানে কাহিনী আছে। কি কাহিনী আছে আমি সেটা বলছি। তাহলে এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে তোমার বলা যেতে পারে ম্যালেরিয়ার মশকি মানুষের দেহে যে আক্রমণ করে এবং আক্রমণ করে অনেকগুলো ধাপ অতিক্রম করে, সেই ধাপের অতিক্রম পর্যায়টা আমাদের অলরেডি শেষ। তাহলে আমি আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শুনো। সবার ফার্স্টে মাকু আকৃতির স্পোরোজয়েড ম্যালেরিয়ার লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়ে যকৃৎ কোষকে আক্রমণ করে। মাকু আকৃতির স্পোরোজয়েড গোলাকৃতি হয় বলে এর নাম ক্রিপ্টোজয়েড। গোলাকৃতি ক্রিপ্টোজয়েডের ভিতরে নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম সাইজন্ট। প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন যুক্ত হয়ে ধাপের নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড তৈরি করাই এই পাশে ধাপের একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক ধাপ বলা হয় এই পাশের ধাপটাকে। এরপরে পরবর্তীতে যকৃৎ কোষকে এই ক্রিপ্টোমেরোজয়েড ভেঙে সাইনোসয়েড, কোন জায়গায়, যকৃৎ কোষের ফাঁকা স্থান সাইনোসয়েডে আশ্রয় নেয়। সাইনোসয়েডে আশ্রয় নেওয়ার পরে পরবর্তীতে ক্রিপ্টোমেরোজয়েড পুনরায় আবার যকৃৎ কোষকে আক্রমণ করে। ক্রিপ্টোমেরোজয়েডের ভিতরে নিউক্লিয়াস আছে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট দশায় পরিণত হয়। আবার প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে যখন প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম যুক্ত হবে তখন এর নাম হবে মেটাক্রিপ্টোমেরোজয়েড। এখন কথা হচ্ছে, এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েড পরিণত হলো, এই মেটাক্রিপ্টোমেরোজয়েড পরিণত হওয়ার পরে আমরা আবার দেখতে পারি যে মেটাক্রিপ্টোমেরোজয়েড আবার দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। তো দুই ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েড একটু খেয়াল করো। একটা হচ্ছে আকারে অত্যন্ত বড় মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং আরেকটা হচ্ছে আকারে অত্যন্ত ছোট। যেটা বড় তাদেরকে আমরা কি বলি? ম্যাক্রো, তাই না? আর যেটা ছোট তাদেরকে আমরা কি বলি? মাইক্রো। এই যে দেখো দুই ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েড যে তৈরি হলো, দুই ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েড, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। এর মধ্যে যেইটা নর্মালি ছোট হয়ে থাকে,
সেই জিনিসটা কি করবে, যকৃৎ কোষ থেকে বের হয়ে আসবে। আবারও বলছি, মেটাক্রিপ্টোমেরোজয়েড যেই ধাপটা এখানে সংগঠিত হচ্ছে, এই যকৃৎ কোষকে ভেঙে দুইটা দেখা যাবে মেটাক্রিপ্টোমেরোজয়েড। একটা আকারে বড়, যেটাকে আমরা বলবো ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, যেটা আকারে ছোট সেটাকে আমরা বলবো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এর মধ্যে যেইটা আকারে ছোট সেটা চলে যাবে আরবিসিতে। কোথায় চলে যাবে? আরবিসিতে চলে যাবে। আর যেটা আকারে বড়, অর্থাৎ যেটা আগে থেকে বড় আছে, সেটা আবার যকৃতের মধ্যেই থেকে যাবে। তার মানে বড়টা যকৃতের মধ্যেই থাকবে, ছোটটা লোহিত রক্তকণিকা বা রক্তস্রোতের মধ্যে চলে আসবে। আর যখনই রক্তস্রোতের মধ্যে চলে আসবে তখন কি কি ঘটনা ঘটে সেটা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব, এবং এই ধাপের নামই হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও যে জি ভাইয়া ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও যে ভাইয়া এই টপিকটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা চলে যাব এরিথ্রোসাইটিক সাইজোগনি। লাস্টে আরেকবার পরবর্তীতে আমরা এটা রিভিউ করব, কোনো প্রবলেম নেই। তো এই জিনিসটা আমাকে জানিয়ে দিও যে জিনিসটা ক্লিয়ার কিনা। আমরা নেক্সট টপিকে চলে যাই, যার নাম হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। ওকে, এবার চলো খেয়াল করি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হবে। এরিথ্রোসাইটিক সাইজোগনি মানেই হচ্ছে লোহিত রক্তকণিকায় হচ্ছে। একটু খেয়াল করে দেখো, যখন ওই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড জীবাণুটি আমাদের রক্তে চলে আসে তখন রক্তের কোন রক্তকণিকাকে আক্রমণ করবে? ধরে এটা হচ্ছে আরবিসি। এটা কি? এটা ধরে নাও আরবিসি। এটা লোহিত রক্তকণিকার নাম কি? আরবিসি। আরবিসিতে আসলো সেটা সমস্যা না, সমস্যাটা এখন সে কে তৈরি করবে? জীবাণুটা। খেয়াল করে দেখো, এই যে যে জীবাণুটা থাকে, এই জীবাণুটা এই যকৃৎ কোষে আক্রমণ করার সময় এই জীবাণুটার নাম কি? এই জীবাণুটার নাম হচ্ছে, এই জীবাণুটার নাম কি ভাইয়া? এই জীবাণুটার নাম হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড। এই যে যে জীবাণুটা দেখতে পাচ্ছ মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, এই জীবাণুটা এসে সবার ফার্স্টে সে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। এখন কোশ্চেন হচ্ছে, কেন এত কিছু থাকতে আমাদের এই লোহিত রক্তকণিকাকে আক্রমণ করলো? ডাব্লিউবিসি ছিল, প্লাটিলেট ছিল, কেন আরবিসিকে আক্রমণ করলো? সবার ফার্স্ট কথা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, এই যে জীবনটা আছে, এ যখন অনুচক্রিকার কাছে গেল তখন দেখতে পেল অনুচক্রিকা অত্যন্ত ক্ষুদ্র, যার কারণে ওকে আক্রমণ করে তার কাছ থেকে স্বার্থ হাসিল করাটা খুব বেশি কঠিন হয়ে যাবে। তাহলে বাকি থাকে আরবিসি আর ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির কাছে তো সে যাবেই না, কোনোভাবে যে যদি বলে যে ঠিক আছে ডাব্লিউবিসি আমি আসবো, উল্টে ডাব্লিউবিসি ওকে খেয়ে ফেলবে, বলে আয় তুই আমার ভিতরে এসে দেখ আমার ভিতরে কি আছে। সো ডাব্লিউবিসির কাছে তো যাবেই না ভুলে, বাকি থাকে আরবিসি। এখন এই আরবিসির ভিতরে কি হয় সেটা নিয়ে আসলে আমাদের আলোচনা। তাহলে চলো এই আরবিসির ভিতরে পরবর্তীতে কি হবে। আরবিসিতে যখন এই জীবাণুটা ঢুকবে, এই যে দেখো আরবিসির ভিতরে জীবাণুটা ঢুকলো, ঢুকার সাথে সাথে এই জীবাণুটা যেটা আছে আরবিসির ভিতরে ঢুকার পরে গোল আকৃতির ক্রিপ্টোজয়েটে পরিণত হবে। কিসে পরিণত হবে? ট্রফোজয়েটে। অস্থায়ী দশা কিসে পরিণত হবে? অস্থায়ী ট্রফোজয়েট দশায় পরিণত হবে। মনে রাখতে হবে এটা কি স্থায়ী না অস্থায়ী? এটা হচ্ছে অস্থায়ী ট্রফোজয়েট দশা। তার মানে দেখো যতবার তার আকৃতি পরিবর্তন হচ্ছে, যতবার তার মানে কি বলা হয়ে থাকে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে, ততবার তার নামের পরিবর্তন হচ্ছে। তাহলে অস্থায়ী এই দশার নাম কি হবে ভাইয়া? ট্রফোজয়েট। ট্রফোজয়েট দশায় পরিণত হয়। ট্রফোজয়েট দশায় পরিণত হয়। এখন এই যে অস্থায়ী ট্রফোজয়েট দশায় পরিণত হলো, এই অস্থায়ী ট্রফোজয়েট দশার মধ্যে দুইটা জিনিস আছে। সেই দুইটা জিনিস কি জানো? একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে কোষ গহ্বর। আবারও বলছি, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে কোষ গহ্বর। ভালো করে খেয়াল করে দেখো, এই যে মাইক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েট আরবিসিকে আক্রমণ করলো, আরবিসিকে আক্রমণ করার পরপরই দেখো এই যে জীবাণু এই অস্থায়ী ট্রফোজয়েট দশায় পরিণত হবে। এই অস্থায়ী ট্রফোজয়েট দশার মধ্যে একটা জায়গায় নিউক্লিয়াস এবং একটা জায়গায় কোষ গহ্বর থাকে। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে, এই যে অস্থায়ী ট্রফোজয়েট দশায় পরিণত হওয়ার পরে নিউক্লিয়াস আর কোষ গহ্বর যেটা পরিণত হলো, এর মধ্যে কোনটা আকারে বড় হতে থাকবে? কোষ গহ্বর আকারে বড় হতে থাকবে। তাহলে দেখো পরবর্তী ধাপে কি হয়। আরবিসি, এই যে দেখো পরবর্তীতে এই অস্থায়ী ট্রফোজয়েট দশার মধ্যে আমাদের এই যে আরবিসিটা থাকে, এই আরবিসি একটু খেয়াল করে দেখো, আমাদের এই আরবিসির ভিতরে, এই যে আরবিসির ভিতরে
আমাদের যে জীবাণুটি ছিল এই জীবাণুটি আস্তে আস্তে কোষ গহ্বরটা আস্তে আস্তে এই যে কোষ গহ্বরটা বড় হয়, এখানে নিউক্লিয়াসটা এক প্রান্তে সরে যায়, কোষ গহ্বরটা বড় হয়ে ঠিক এই রকম আকৃতি ধারণ করে। দেখতে এই জীবাণুর মধ্যে দেখতে অনেকটা আমরা যে বিয়ের সময় রিং বা আংটি পরি, এই রিং বা আংটির মতো। তখন এই রিং বা আংটির নাম দেওয়া হলো, এই রিং বা আংটির নাম দেওয়া হলো সিগনেট রিং। কি রিং? এটার নাম দেওয়া হলো সিগনেট রিং। ঠিক আছে, এই রিংয়ের নাম হচ্ছে সিগনেট রিং। এই রিংয়ের মতো আকৃতি ধারণ করে, তাই এর নাম হচ্ছে সিগনেট রিং। আচ্ছা, ভালো কথা। তাহলে আবারও বলছি, মাইক্রোমেটাকিপ্টোমেরোজয়েড আরবিসিকে আক্রমণ করলো। আরবিসিকে আক্রমণ করার পরে দেখা গেল এর ভিতরে যে কোষ গহ্বর এবং যে নিউক্লিয়াস আছে তার মধ্যে, অর্থাৎ আরবিসিকে আক্রমণ করার পরে খাদ্য গ্রহণ করে সে একটা দশায় পরিণত হয় যার নাম হচ্ছে অস্থায়ী ট্রফোজয়েড দশা। অস্থায়ী ট্রফোজয়েড দশায় পরিণত হওয়ার পরে এর ভিতরে যে কোষ গহ্বর থাকে সেটা আকারে বড় হতে থাকে এবং নিউক্লিয়াস একটা প্রান্তে সরে যায়। তখন সেই দশার নাম কি হবে? সিগনেট রিং। কোন দশা কার কার পরে আসতেছে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, ভালো কথা। সিগনেট রিংয়ে পরিণত হলো। এইবার দেখো পরবর্তীতে কোন দশায় পরিণত হয়। এরপরে পরবর্তীতে আরবিসির ভিতরে এই জীবাণুটা অনেকটা অ্যামিবা আকৃতি ধারণ করে। কি আকৃতি ধারণ করবে? এরকম অ্যামিবা আকৃতি ধারণ করে। এই যে অ্যামিবা আকৃতি ধারণ করে, এই অ্যামিবা আকৃতি ধারণ করলে এই দশার নাম হয়ে থাকে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই দশার নাম কি? এই দশার নাম হচ্ছে অ্যামিবয়েড। ঠিক আছে, অ্যামিবয়েড। এই দশার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। কি দশা? ট্রফোজয়েড। অ্যামিবয়েড, আর এটার নাম কি? অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় পরিণত হলো, কারণটা কি? দশায় জীবাণুটা দেখতে অনেকটা অ্যামিবার মতো হয়, আর আগে থেকে নামকরণ ছিল হচ্ছে ট্রফোজয়েড, সেই কারণে এই দশার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এখানেই খেলা খতম না, এখানেই আমাদের টুইস্ট বাকি। টুইস্টটা হচ্ছে এতক্ষণ ধরা কিন্তু আরবিসিতে জীবাণুর বাইরে কোনো দানা অংশ ছিল না, কিন্তু হঠাৎ করে দেখো যখনই অ্যামিবয়েড ট্রফোজয়েডে পরিণত হবে তখনই এই জীবাণুর বাইরে আরবিসিতে কতগুলো এরকম ছোট ছোট দানা দেখতে পাওয়া যায়। ছোট ছোট যে দানাগুলো দেখতে পাওয়া যায় আরবিসিতে, এই দানার একটা স্পেশাল নাম আছে। এই দানার স্পেশাল নামটা কি? এই দানার স্পেশাল নাম হচ্ছে সাফনার্স কণা বা সাফনার্স দানা। এই যে সাফনার্স দানা, এই সাফনার্স দানার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? কেন এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? এই সাফনার্স দানা বা সাফনার্স কণাটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এই অংশ বা এই দানা দিয়ে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। কি রোগ শনাক্ত করা হয়? ম্যালেরিয়া রোগ। ঠিক আছে, ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। এটা মাথায় রাখতে হবে, এটা প্রচুর অবজেক্টিভে আসে। ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়, ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। ঠিক আছে, ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়, এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমি আবারও বলি, আমাদের অর্ধেক কিন্তু এরিথ্রোসাইটিক চক্র প্রায় শেষ। ঠিক আছে, অর্ধেকের মতো আমাদের এরিথ্রোসাইট চক্রটা শেষ। আমাদের বাকি অংশগুলো আমরা একটু পরে বর্ণনা করব। তাহলে আবারও বলতেছি, শোনো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, আমাদের সবার ফার্স্টে যখন ওই মাইক্রোমেটাকিপ্টোমেরোজয়েড জীবাণুটা যকৃৎ থেকে আসলো তখন আরবিসিকে আক্রমণ করে অস্থায়ী ট্রফোজয়েড। এর ভিতরে কোষ গহ্বরটা বড় হয়ে রিং আকৃতি ধারণ করলো। ধাপের নাম হলো সিগনেট রিং। সিগনেট রিং থেকে এরা ম্যালেরিয়ার মতো অ্যামিবার মতো আকৃতি ধারণ করে, তাই নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। তবে মনে রাখতে হবে, অ্যামিবয়েড ট্রফোজয়েডে পরিণত হলে আরবিসিতে কত দানা দেখা যায় তার নাম হচ্ছে সাফনার্স দানা, এবং এই দানা দ্বারা ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। আচ্ছা, ভালো কথা ভাইয়া। এর পরবর্তীতে যে দশাটা হবে সেটার নাম কি? এবার খেয়াল করে দেখো, এবার হচ্ছে মেইন কাহিনী শুরু। আমাদের এই আরবিসির ভিতরে আমাদের এই জীবাণুটি বহু নিউক্লিয়াস বিশিষ্ট, অ্যামিবয়েড ট্রফোজয়েডের বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশা পরিণত হয়। তোমরা অলরেডি জানো এই দশার নাম কি? সাইজন দশা। কারণ আমরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা বললেই যে দশার নাম চলে আসে তার নাম হচ্ছে সাইজন দশা। যেহেতু এটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, তাই এই দশার নাম আমরা কি বলতে পারি? এটার নাম বলতে পারি সাইজন্ট দশা। এই দশার নাম কি? এই দশার নাম হচ্ছে সাইজন্ট দশা। এখন এই যে সাইজন দশা পরিণত হলো, এর পাশাপাশি মনে রাখতে হবে যে এদের অর্থাৎ আরবিসির ভিতরে কতগুলো ছোট ছোট জীবাণু অর্থাৎ
আমাদের কি বলা যেতে পারে বর্জ্য পদার্থ থাকে। এই যে দেখো জীবাণুর ভিতরেই বর্জ্য পদার্থ থাকে। এই যে বর্জ্য পদার্থ আছে, এই বর্জ্য পদার্থের নামই হচ্ছে হিমোজয়েন বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের নাম কি? বর্জ্য পদার্থের নাম হচ্ছে হিমোজয়েন বর্জ্য পদার্থ। ঠিক আছে, এই বর্জ্য পদার্থের নামই হচ্ছে হিমোজয়েন বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো ম্যালেরিয়ার জীবাণুর মধ্যে তৈরি হয়। এবং আরেকটা দেখো ওয়ার্ড এখানে চলে আসবে, সেটা হচ্ছে যে দেখতে এই যে সাইজন দশা পরিণত হলো, এই সাইজন দশা পরিণত হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা জীবাণুর চারপাশে কিন্তু সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হয়। আর যখনই সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে, তা দেখতে গোলাপ ফুলের পাপড়ির মতো লাগে। অর্থাৎ এই জীবাণুটাকে দেখতে তখন উপর থেকে মাইক্রোস্কোপের মধ্যে কার ফুলের পাপড়ির মতো লাগবে? গোলাপ ফুলের পাপড়ির মতো লাগবে। আর গোলাপ ফুলের এই পাপড়ির মতো অংশটাকে বলা হয়ে থাকে, আমরা জানি গোলাপ ফুলকে বলা হয় রোজ। রোজ থেকে এই দশার নাম হয়ে থাকে রোজেট দশা। কি দশা? রোজেট দশা। ঠিক আছে, এই দশার নাম কি? এই দশার নাম হচ্ছে রোজেট দশা। তাহলে আমরা আবারও বলছি, অ্যামিবয়েড ট্রফোজয়েড দশা যখন পরিণত হয়, তখন এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয়। আমরা জানি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম সাইজন। শুধুমাত্র বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয় ক্ষান্ত থাকে না, হঠাৎ করে একটা বর্জ্য পদার্থ চলে আসে। এই বর্জ্য পদার্থের নাম কি? এই বর্জ্য পদার্থের নাম হচ্ছে হিমোজয়েন বর্জ্য পদার্থ। এবং যখন প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে, কি যুক্ত হবে? সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হবে, তখন দেখতে তা গোলাপের ফুলের পাপড়ির মতো লাগে। আর গোলাপের ফুলের পাপড়ির মতো অংশটাকে কি বলা হয়ে থাকে? রোজেট বলা হয়ে থাকে। কি দশা বলবো? রোজেট দশা বলবো। আচ্ছা, ভালো কথা, রোজেট দশায় পরিণত হলো। এরপরে কি আরও ধাপ আছে? হ্যাঁ, লাস্ট একটা ধাপ আছে। কি ধাপ? একটু খেয়াল করে দেখো। তারপরে এই আরবিসির ভিতরে যে জীবাণুগুলো থাকবে, সে পূর্ণাঙ্গভাবে জীবাণুতে পরিণত হবে এবং এটাই হচ্ছে তার শেষ ধাপ। সে পূর্ণাঙ্গ এরকম করে জীবাণু তৈরি হবে। ঠিক আছে, এরকম পূর্ণাঙ্গ জীবাণু তৈরি হবে এবং পূর্ণাঙ্গ জীবাণু তৈরি হয়ে তোমার ওই যে জীবাণুর মধ্যে হিমোলাইসিন নামক অ্যান্টিবডি তৈরি করে, ওই হিমোলাইসিন দিয়ে আরবিসিকে ধ্বংস করবে। তবে মনে রাখতে হবে, আরবিসিকে যখন ধ্বংস করবে তখন অবশ্যই যে দেখো জীবাণুকে ধ্বংস করলো, আরবিসিকে ধ্বংস করলো, এবং আরবিসিকে ধ্বংস করে এই জীবাণুগুলো আস্তে আস্তে বাইরে বের হয়ে আসবে। এই যে বাইরে বের হয়ে আসতেছে, এই দশার নাম হচ্ছে মেরোজয়েট। এটাই শেষ দশা, মেরোজয়েট। এই যে মেরোজয়েট যখন পরিণত হবে, এটাই হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন, উদ্দেশ্য, লক্ষ্য। তখন কিন্তু আমাদের এই ধাপ শেষ। তবে এখানে মনে রাখতে হবে, মেরোজয়েট দুই রকম হতে পারে, একটা আকারে বড়, আরেকটা হচ্ছে আকারে ছোট। এই যে বড় আকারে, সেটাকে বলা হয়ে থাকে ম্যাক্রোমেরোজয়েট। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো ম্যাক্রোমেরোজয়েট। ঠিক আছে, ম্যাক্রোমেরোজয়েট। এবং যেটা আকারে ছোট, সেটাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোমেরোজয়েট। কি বলবো? সেটাকে আমরা বলবো মাইক্রোমেরোজয়েট। ঠিক আছে, ম্যাক্রোমেরোজয়েট, একটা হচ্ছে মাইক্রোমেরোজয়েট। এই যে ম্যাক্রোমেরোজয়েট এবং মাইক্রোমেরোজয়েট তৈরি হলো, এদের থেকে আবার পরবর্তীতে আমরা এটাকে বলতে পারি, এটাকে বলা হয়ে থাকে স্ত্রী গ্যামিটোসাইট। স্ত্রী গ্যামিটোসাইট, এটাকে কি বলবো? স্ত্রী গ্যামিটোসাইট। এবং যেটা মানে আমাদের বলা যেতে পারে যে মাইক্রোমেরোজয়েট তৈরি হলো, সেটাকে আমরা বলবো পুংগ্যামিটোসাইট। এটাকে কি বলবো? পুংগ্যামিটোসাইট। ঠিক আছে, পুংগ্যামিটোসাইট, পুংগ্যামিটোসাইট। এই যে ধাপগুলো উৎপন্ন হলো, এগুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, পুংগ্যামিটোসাইট। চলো আমরা আবার লাস্ট একবার রিভিউ করলে এখন আমাদের পরবর্তী দশায় কি হবে সেটা নিয়ে সর্বশেষ আমরা বলবো আমাদের মশকির ক্রপ। আর মশকির ক্রপটা পড়া হয়ে গেলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের টুকটাক ম্যালেরিয়া টপিক সম্পর্কে কমপ্লিট। ওকে, তাহলে আমরা সবার ফার্স্টে থেকে আবারও বলছি, এখন যে দশাটা আমি তোমাদেরকে এখানে এঁকে দেখালাম, এই দশার নামই হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে, এই দশার নাম কি? সেটা হচ্ছে কি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এই দশার নাম কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে কি কি হয় একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি কি হবে সেটা একটু খেয়াল করে আমরা দেখি। ভালো করে খেয়াল করো। এরিথ্রোসাইটিক সাইজোগনিতে সবার আগে আমাদের যে জীবাণুটা আছে তার নাম হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। সেটা আমরা একটু আগেই দেখলাম যে আমাদের যকৃতের যে বিভিন্ন দশা ছিল সেই দশা থেকে চলে আসে। দশা থেকে আসার পরে কোন রক্তকণিকাকে আক্রমণ করে? আরবিসিকে আক্রমণ করে। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট আরবিসিকে আক্রমণ করে অস্থায়ী কিসে পরিণত হবে? ট্রফোজয়েট দশায় পরিণত হবে। অস্থায়ী ট্রফোজয়েট দশায় পরিণত হওয়ার পরে মনে রাখতে হবে
যে মাইক্রোমেটাক্রিপ্টোমেটোজয়েটের জীবাণুর ভিতরে কি আছে, কোষ গহ্বর আছে, নিউক্লিয়াস আছে। কোষ গহ্বর এবং নিউক্লিয়াসটি যখন আকারে বড় হয় তখন সেটা দেখতে একটা রিং বা আংটির মতো, তাই এটার নাম হচ্ছে সিগনেট রিং। পরবর্তীতে এই জীবাণুগুলো দেখতে অনেকটা অ্যামিবার মতো ধারণ করে, তখন এই দশার নাম হয়ে থাকে অ্যামিবয়েড ট্রফোজয়েড। মনে রাখতে হবে তখন এই জীবাণুর বাইরে আরবিসিতে কতগুলো ছোট ছোট দানা দেখতে পাওয়া যায়, সেই দানার নামই হচ্ছে সাফনার্স দানা বা সাফনার্স কণা। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই সাফনার্স দানা বা সাফনার্স কণার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে এই দানা দ্বারা ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। আর যখনই ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হবে ভালো কথা, পরবর্তীতে অ্যামিবয়েড ট্রফোজয়েটের ভিতরের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সায়োজন দশায় পরিণত হয়। কিসে পরিণত হবে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট সায়োজন দশায় পরিণত হবে। আর যখনই বহু নিউক্লিয়াস বিশিষ্ট সায়োজন দশায় পরিণত হয় তখন ভিতরে যে বর্জ্য পদার্থ জমা হয় তাকে বলা হয়ে থাকে হিমোজয়েন বর্জ্য পদার্থ। আর প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হলে তা দেখতে গোলাপের ফুলের পাপড়ির মতো। কোন ফুলের পাপড়ি? গোলাপ ফুলের পাপড়ির মতো। তখন এই দশাকে আমরা বলবো রোজ থেকে রোজের দশা। এবং মনে রাখতে হবে রোজের থেকে পরবর্তীতে জীবাণুগুলো আরবিসিকে ভেঙে অর্থাৎ জীবাণু পূর্ণাঙ্গ জীবাণুতে পরিণত হয়, যেই দশার নাম তৈরি হয় তার নাম হচ্ছে মেরোজয়েড। মেরোজয়েড আকারে বড় হতে পারে, আকারে ছোট হতে পারে। বড়টাকে বলা হয় ম্যাক্রোমেরোজয়েড, ছোটটাকে বলা হয় মাইক্রোমেরোজয়েড। যেটা বড় আকারে হয় সেটা হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট, আর যেটা ছোট সেটাকে বলা হয় থাকে পুং গ্যামিটোসাইট। এটাই হচ্ছে ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক চক্রের শেষ ধাপ। এরপরে পরবর্তীতে কি হবে সেটা হচ্ছে মশকির দেহে সংগঠিত দশা। সেই দশাগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখে নেই যে মশকির দেহে কি সংগঠিত হয়, কিভাবে সংগঠিত হয়, এই দশাগুলো নিয়ে এখন চলো তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো মশকির দেহে সংগঠিত দশা। ওকে, এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি। ক্লিয়ার, ওকে, অনেকেই বলছে ক্লিয়ার। একটা কথা বলি, যেহেতু এখন প্রায় অ্যাডমিশনের সময়, আর এই অ্যাডমিশনের মধ্যে অলরেডি এখানে অনেকেই আছো হয়তো বা যারা মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করেছিলে, অনেকে আছো একেবারে অংশগ্রহণ করোইনি। তোমাদের জীবনে যারা মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করোনি বা যারা করেছো তাদের দুইজনের জন্য কিছু উপদেশ দিই। সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাডমিশন টাইমে যারা মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করছে তারা অলরেডি অ্যাডমিশনের ধাঁচটা বুঝে ফেলেছে। আর যারা করোনি তারা অলরেডি বাইরে থেকে বিভিন্ন ওই ফেসবুক বা যেভাবেই হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পেরেছিলা। ঠিক আছে, এই জিনিসগুলো কি যে পরীক্ষা অ্যাডমিশন কেমন হয়ে যায়, কেমন হতে পারে সেই সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গিয়েছে। বাট সত্যি কথা বলতে এই যে কম্পিটিশনটা দেখতে পাচ্ছ তোমার আশেপাশে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, দেখবা তুমি 10 জন 20 জন 30 জনকে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে তোমার আশেপাশে বন্ধু বান্ধব, তাদের মধ্যে একজনের মধ্যে সাকসেসের গল্প শুনতে পাচ্ছ। মানে আমি বিষয়টা এরকম বলতে চাচ্ছি যে তোমার আশেপাশে এলাকায় যত প্রতিবেশীরা ছিল, যারা তোমার বন্ধু বান্ধব হয় বা অন্য কোনো কলেজে পড়ে সহপাঠী, তারা মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করেছে, এরকম 30 জনকে জিজ্ঞেস করলে একজন হয়তো বা পাওয়া যাবে যে হ্যাঁ সে বলতেছে যে ভাই আমি মেডিকেলে চান্স পেয়েছি। তো চান্স না পাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেরকমই হবে। যেহেতু আমাদের প্রথম পরীক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশনটা কিন্তু ওরকমই হবে, অনেক কঠিন একটা কম্পিটিশন। কারণ সকল স্টুডেন্ট যারা ভার্সিটি টার্গেট করে তাদের মেইন টার্গেটটাই থাকে যে ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী আছে, সবগুলো আছে। তারপরে সবার কিন্তু একটা আকাঙ্ক্ষা বা উদ্দীপনা থাকে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। যেমনটা মেডিকেলের ক্ষেত্রে থাকে যে ভাই সবারই যে ভাই ডিএমসি পড়বো, তেমনি ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভালো, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশনটা অনেক বেশি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো কারণবশত তুমি পরীক্ষা খারাপ দাও, তোমার দেখবা যে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মেয়ের 12 তারিখে দিছো, 2 দিন 3 দিন পরে ওইভাবে প্রিপারেশন নেওয়ারও সময় পাও নেই, ঘুমানোর সময় পাও নেই, হঠাৎ করে তোমাকে চলে গেছে রাজশাহীর দিকে। কেন? রাজশাহীতে পরীক্ষা আছে। রাজশাহীর পরীক্ষা দিয়ে ফ্লাইটে বা বাসে করে চলে গেছো চিটাগাঙে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে, বা ঢাকায় ব্যাক করছো, জাহাঙ্গীরনগরের পরীক্ষা আছে। তো আলটিমেটলি এই যে মে মাস থেকে যখন পরীক্ষাটা শুরু হবে তখন কিন্তু আর তোমরা রেস্ট বা বিরতি নেওয়ার মতো টাইম পাবা না, সময় পাবা না। আমার কথা বুঝতে পেরেছো? তো এই যে রেস্ট বা বিরতি নেওয়ার যে সময়টা পাবা না, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। ওকে, তো এখন এই সময়টাকে তোমরা যদি কাজে লাগাও তাহলে খুব ভালো, আর যারা কাজে লাগাবে না তাদের ফলাফল তোমরা জানো। আরেকটা জিনিস হচ্ছে কেন এই কথা বললাম, কারণ আমাদের আরও 1 সপ্তাহ পরেই সম্ভবত রোজা। তো রোজা 1 সপ্তাহ না, সরি, হ্যাঁ 1 সপ্তাহই তো, 17 তারিখ যেহেতু 3-4 দিন 5 দিন পরেই রোজা, 1 সপ্তাহ পরে রোজা। তো যেহেতু সামনে আমাদের রোজা আছে, রোজার প্রথম কিন্তু 2 দিন 3 দিন এমনকি 5-7 দিন একটু অন্যরকম কাটে। কারণ কি?
হঠাৎ করে অনেকদিন পর রোজা, 1 বছর পর পর বা 8 মাস 9 মাস পর পর রোজাটা আসে, তো হঠাৎ করে প্রথম দিন না খেয়ে থাকলে শরীরটা একটু দুর্বল লাগে, খাওয়ার সাথে সাথে কিন্তু ঘুম পায়। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য না। প্রযোজ্য বলতে কোনটার কথা বলছি? রোজা রাখা না, না রোজা তুমি অবশ্যই রাখবা, আল্লাহর ইবাদত এবং যারা যেই যেই ধর্মাবলম্বী আছো তাদের যেই যেই ইবাদত আছে সেগুলো তোমরা করার চেষ্টা করবা। বাট রোজার রেখে ভাইয়া প্রচণ্ড ক্লান্ত ছিলাম, ভালো লাগতেছে না, তোমরা দেখবা একটা জিনিস খেয়াল করে, তোমাদের এই ইফতারির পরে, মানে ইফতারি যদি ধরো 6:30টায় আজান দেয়, ইফতারি করতে করতে 7টা বা 7:15 বেজে যাবে, দেখবা তার ইফতারির আধা ঘন্টা পরেই, মানে ইফতারি শুরু আর আধা ঘন্টা পরেই আমরা আবার বিভিন্ন জায়গায় ক্লাস নিচ্ছি। হয়তোবা কেউ পেজে লাইভ নিচ্ছে, হয়তোবা কেউ পাওয়ার প্লেতে ক্লাস নিচ্ছে, অথবা কেউ এসে তোমাদের টার্গেট ডিউয়ের ক্লাস নিচ্ছে, অথবা কেউ যে তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতির ক্লাস নিচ্ছে, কিংবা অন্য যে কোর্সের কারো ক্লাস আছে তারা নিচ্ছে। কই আমাদের কি ক্লান্ত লাগে না? আমাদের কি তোমাদের মতো মন চায় না যে ভাই একটু ঘুমাই? আমরা যদি রেস্ট নেই, কথার কথা, ধরো আমার যদি কোনো কাজ না থাকতো, মানে বন্দিপাশায় ক্লাস নেওয়ার যদি দায়িত্ব না থাকতো, আমি যদি রেস্ট নিই আমার কিন্তু ক্ষতি নাই। জাস্ট ইমাজিন করে দেখো, আমি কিন্তু চাইলে রেস্ট নিতে পারি, কিন্তু আমরা রেস্টটা নেই না, কারণ তোমাদের কথা চিন্তা করে। তোমরা অনেকে আছো যে তোমরা পড়াশোনাটা করো, এবং পড়াশোনাটা করার মাধ্যমে আমরা যেহেতু তোমাদেরকে পড়াশোনার মাধ্যমে লাইন দেখাচ্ছি, তো আমরা রেস্ট নিলে তোমরা কিভাবে আলটিমেটলি মানে পরিশ্রম করবে, আমাদের থেকে তো তোমরা শিখবা। তো এই যে রোজার অজুহাত দেখে যে তুমি যদি 2 দিনও নষ্ট করো, তাহলে মনে রাখবা এই 2 দিন তুমি ফিরে পাবা না আর। তো আমি তোমাদেরকে একটা জিনিসই সাজেশন দিই, জাস্ট কিছুই না, একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, তাহলে দেখবা ইনশাল্লাহ ভালো কিছু সাকসেস তোমার মধ্যে চলে আসবে। আর যারা করবা না তাদেরকে আসলে আর কিছু করারই থাকে না, কিছু বলারও থাকে না, আর কি বলবো। যাই হোক, আল্লাহ ভরসা। এখন চলো আমরা যেটা বলতে চাচ্ছি, এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের ম্যালেরিয়ার মশকির দেহে বা পেটে কি ঘটবে? একটা মজার ঘটনা ঘটে। এই যে একটু আগে আমি যে ধাপগুলো তোমাদেরকে এখানে এঁকে দেখালাম, এই পুরা ধাপটা কিন্তু মানুষের রক্তে হচ্ছে, তাই না? আরবিসিতে হচ্ছে। ধরো এই ধাপটা রক্তের মধ্যে হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে স্ত্রী গ্যামেটোসাইট আর পুং গ্যামেটোসাইট, এই দুইটা জিনিস আমাদের রক্তের মধ্যে বাহিত হচ্ছে। কোনো কারণবশত একটা ম্যালেরিয়ার মশকে যদি তোমাকে পুনরায় ওই জীবাণু থাকা অবস্থায়, দেহের মধ্যে থাকা অবস্থায় কামড় দেয়, দংশন করে, তখন রক্ত গ্রহণের মাধ্যমে, কি গ্রহণের মাধ্যমে? রক্ত গ্রহণের মাধ্যমে ওই জীবাণুগুলো তোমার দেহে প্রবেশ করে ফেলবে, মশকির দেহে প্রবেশ করিয়ে ফেলবে। তাহলে দেখো, মশকির দেহের যে অংশে এই ঘটনাটি সংঘটিত হয়, মশকির দেহের যে অংশে এই ঘটনাটা সংঘটিত হয় তাকে বলা হয়ে থাকে ক্রপ। এই যে আমি যে অংশটা আঁকছি এটাকে বলা হয়ে থাকে ক্রপ, ঠিক আছে? এটাকে কি বলবো? এটাকে বলবো মশকির ক্রপ বা পেট, ঠিক আছে? এটাকে বলবো ক্রপ বা পেট। তাহলে মশকির দেহে যে অংশে এই ঘটনাটা ঘটে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ক্রপ বা পেট। এই ক্রপ বা পেটের মধ্যে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে চলো আলোচনা করি। দেখো, এই ক্রপ বা পেটের মধ্যে এখানে একটা কথা আছে। এই ক্রপ বা পেটের মধ্যে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মশকের ক্রপ বা পেট, এটা আমরা চিহ্নিত করি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মশকির ক্রপ বা পেট বলা হয়ে থাকে, মানে উদর বলা হয়ে থাকে, যেটাকে এই পেটের বা উদরের মধ্যে আসলে আমাদের এই ঘটনাটা সংঘটিত হবে। ধর একটা মশকি রোগে আক্রান্ত করার পরে ওই আক্রান্ত ব্যক্তিকে সে কামড় দিল। কামড় দেওয়ার ফলে তার দেহের মধ্যে, কার মধ্যে? দেহের মধ্যে, এই যে এই পথ দিয়ে দেহের মধ্যে, মনে রাখবা মশকির ক্রপের ভিতরে 2টি স্তর আছে এরকম, ঠিক আছে? একটা হচ্ছে আবৃত স্থান আর একটা হচ্ছে অনাবৃত স্থান। এই যে আমাদের আবরণের ভিতরে, এই যে দেখতে পাচ্ছ সিস্ট বা মশকির ক্রপের ভিতরে, আবরণের ভিতরে যে স্তরটা দেখতে পাও, এই স্তরের নামই হচ্ছে আবৃত স্থান, এবং এর বাইরের অঞ্চলটাকে মানে ঝিল্লি বাহিরের স্থান এবং ঝিল্লির ভিতরের স্থান বলা হয়ে থাকে। আবারও বলছি, এটা একটা আবরণের মতো। এটা কিসের মতো? একটা আবরণের মধ্যে। এইটাকে সিস্ট আবরণী বলে। সিস্টের ভিতরের আবরণ এবং বাইরের আবরণের ঘটনা। তো যখন মশকি একটা মানুষের রক্ত গ্রহণ করে, এবং সেই মশকির রক্তের ভিতরে, সেই মশকির কি রক্তের ভিতরে যদি কোনো কারণবশত জীবাণু থাকে, কি থাকে? জীবাণু থাকে, তখন সেই জীবাণুগুলো কি করবে? আমাদের এই যে মশকির ক্রপ দিয়ে জীবাণুগুলো প্রবেশ করা শুরু করবে। দেখছো, এক পাশে থাকবে হচ্ছে
ম্যাক্রোমেরোজয়েড, আরেক পাশে থাকবে হচ্ছে মাইক্রোমেরোজয়েড। খেয়াল করে দেখো, এটার নাম হচ্ছে ম্যাক্রোমেরোজয়েড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাক্রোমেরোজয়েড। এবং 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 এই পাশে যেটা থাকে তার নাম হচ্ছে মাইক্রোমেরোজয়েড। কি নাম? এটার নাম হচ্ছে মাইক্রোমেরোজয়েড। এই যে ধাপটা দেখতে পাচ্ছ মেরোজয়েড, এখন দেখো এই ধাপ থেকে কিভাবে মশকির আমাদের কি তৈরি হবে? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হবে। এটা একটু খেয়াল করে দেখো, শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে তৈরি হবে সেটা একটু খেয়াল করে দেখো। সবার ফার্স্টে আমি যদি ম্যাক্রোমেরোজয়েডের কথা বলি, এই ম্যাক্রোমেরোজয়েডের ভিতরে এই যে ম্যাক্রোমেরোজয়েড ঘটনাটা ঘটছে, এই ম্যাক্রোমেরোজয়েডের ভিতরে আমাদের যে ম্যাক্রোমেরোজয়েড আছে তার নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে এইরকম একটা ডিম্বাণু তৈরি করে। কি তৈরি করবে? একটা ডিম্বাণু তৈরি করবে। কোশ্চেন হচ্ছে, ভাইয়া এই যে ডিম্বাণুটা আপনি তৈরি করলেন, এইটার মধ্যে যে একটা কোণ আকৃতি দিলেন, এই কোণ আকৃতির অংশটার নাম কি? এই কোণ আকৃতির অংশের নাম হচ্ছে নিষেক কোণ। কি কোণ? নিষেক কোণ বা শঙ্কু কোণ। কি কোণ বলা হয়ে থাকে? শঙ্কু কোণ, বা এটাকে বলা হয়ে থাকে নিষেক কোণ বা শঙ্কু কোণ, বা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অভ্যর্থনা কোণ। তাহলে এটাকে আমরা বলা থাকে যে এটার নাম হচ্ছে ডিম্বাণু। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণুটা তৈরি হলো কি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে ম্যাক্রোমেরোজয়েড এর ভিতরে নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ডিম্বাণু তৈরি করে। ডিম্বাণুর ভিতরে একটা কোণ থাকে, সেই কোণটাকে বলা হয় নিষেক কোণ বা শঙ্কু কোণ। ঠিক তেমনই মাইক্রোমেরোজয়েড কি করবে দেখো খেয়াল করে। এই যে মাইক্রোমেরোজয়েড যেটা দেখতে পাচ্ছ, এই মাইক্রোমেরোজয়েড বিভাজিত হয়ে ঠিক এই রকম ফ্লাজেলা আকৃতির, কি আকৃতির? ফ্লাজেলা আকৃতির এইরকম শুক্রাণু তৈরি করে। এই যে ফ্লাজেলা আকৃতির শুক্রাণু তৈরি করে। এই যে ফ্লাজেলা আকৃতির শুক্রাণু তৈরি করলো, এই যে এটাকে বলা হয় থাকে শুক্রাণু। এটা কোন প্রক্রিয়া করবে? এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়া। শুক্রাণু তৈরি করলো। আচ্ছা, ভালো কথা, শুক্রাণু তৈরি হয়ে গেল। এবার কাজ কি? শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটানো। তো তোমরা অলরেডি জানো শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইজন, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে? জাইগট তৈরি করবে। মাথায় রাখতে হবে, কি তৈরি করবে? জাইগট তৈরি করবে। এবং জাইগটটা সিস্ট আবরণীর ভিতরে আবৃত অবস্থায় থাকবে। সিস্ট আবরণীর ভিতরে কি অবস্থায় থাকবে? আবৃত অবস্থায় থাকবে। এই জিনিসগুলো হচ্ছে এক একটা কোষ। এগুলো হচ্ছে কি? এক একটা কোষ। এই কোষ দ্বারা, কোষের ভিতরে অর্থাৎ সিস্টের ভিতরে এই কোষগুলো দ্বারা আবৃত থাকবে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ একটা কোষ। এখন কথা হচ্ছে, দেখো ভালো করে, এই যে অংশটা তৈরি হলো তার নাম হচ্ছে, তার নামটা কি? তার নাম হচ্ছে জাইগট। এই জাইগট ধাপটা অতিক্রম হলো, উৎপন্ন হলো জাইগট। তাহলে আবার দেখো, আবার ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মশকির ক্রপ বা পেট বা উদরের মধ্যে ঘটছে। তাহলে এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমাদের যে মশকি ক্রপের ভিতরে যখন এই ম্যালেরিয়ার অ্যানোফিলিস মশকি পুনরায় একজন আক্রান্ত ব্যক্তিকে থেকে রক্ত গ্রহণ করবে, তখন ওই আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণের ফলে তার দেহের মধ্যে অবস্থিত, যে একটু আগে আমরা দেখতে পেলাম যে ম্যাক্রো এবং মাইক্রোমেরোজয়েড তৈরি হয়েছিল, সেই ম্যাক্রো এবং মাইক্রোমেরোজয়েড ক্রপের ভিতরে প্রবেশ করতে থাকে। ক্রপের ভিতরে প্রবেশ করলে মাইক্রোমেরোজয়েড আস্তে আস্তে শুক্রাণু তৈরি করে, আর ম্যাক্রোমেরোজয়েড আস্তে আস্তে ডিম্বাণু তৈরি করে। ডিম্বাণুর যে কোণটা থাকে, যেখানে আসলে মূলত এই যে শুক্রাণু তো যুক্ত হয়, ডিম্বাণুর যেই অংশের সাথে শুক্রাণু যুক্ত হয় তাকে বলা হয় নিষেক কোণ বা শঙ্কু কোণ। ভালো কথা। পরবর্তীতে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করবে কি? জাইগট তৈরি করবে। এই জাইগট পরবর্তীতে সিস্টের বাইরে বের হয়ে, খেয়াল করে দেখো, সিস্টের বাইরে বের হয়ে এই রকম তৈরি করবে হচ্ছে উকিনেট। অর্থাৎ জাইগটের পরবর্তী ধাপের নাম কি? ধাপের নাম হচ্ছে উকিনেট। ঠিক আছে? উকিনেট। জাইগটের পরবর্তী ধাপের নাম হচ্ছে উকিনেট। উকিনেট ধাপ পরিণত হওয়ার পরপরই, এবার একটু খেয়াল করো, উকিনেট ধাপ পরিবর্তন হবে মানে তৈরি হওয়ার পরপরই এই উকিনেটের চারপাশে সিস্ট আবরণী তৈরি হয়। কি আবরণী তৈরি হবে? এরকম সিস্ট আবরণী তৈরি হবে। এই যে সিস্ট আবরণী তৈরি হলো, এবং ভিতরে কি থাকবে? ভিতরে হচ্ছে আমাদের এই উকিনেটটা থাকবে।
এই যে দেখো একটা উকিনেট অবস্থায় থাকবে। এই যে উকিনেটের বাইরে একটা সিস্ট আবরণী তৈরি হলো, অর্থাৎ এই বাইরের আবরণের নাম কি? এই বাইরের আবরণের নাম হচ্ছে সিস্ট আবরণী। এই কারণে এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সিস্ট আবরণী। এই কারণে আমরা এই দশাটাকে বলে থাকি উ সিস্ট। কি বলবো? উ সিস্ট। এই ধাপের নাম কি? এই ধাপের নাম হচ্ছে উ সিস্ট। আবারও বলছি, তোমরা এটা খুবই সহজ জিনিস, এক নিমিষেই বুঝতে পারবা, ভয় পাওয়ার কিছু নেই। আবারও বলছি, জাইগোটটা কিন্তু মশকের ক্রপের অন্তঃপ্রাচীরের ভিতরের দিকে তৈরি হচ্ছিল। হঠাৎ করে জাইগোটটা প্রাচীর থেকে বাইরে বের হয়ে আসে, তখন তার নাম হয়ে যায় উকিনেট। দেখতে অনেকটা পোকার মতো হয়, তাই উকিনেট। উকিনেটের চারপাশে একটা সিস্ট আবরণী তৈরি হয়। দেখো পিঙ্ক কালারের একটা সিস্ট আবরণী তৈরি হয়েছে। এই কারণে উকিনেটের নাম চেঞ্জ হয়ে গিয়েছে উসিস্ট। উসিস্ট হওয়ার পরে পরবর্তীতে এই যে ধাপটা দেখতে পাচ্ছ, পরবর্তীতে এই উসিস্টের পরে ভিতরে যে নিউক্লিয়াস সেটা বারবার বিভাজিত হবে। উসিস্টের ভিতরে নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে এবং বারবার বিভাজিত হয়ে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম। এখানে হচ্ছে স্পোরোজয়েট সৃষ্টি। এই দশার নাম কি? স্পোরোজয়েট সৃষ্টি। স্পোরোজয়েট সৃষ্টি। এই যে স্পোরোজয়েট সৃষ্টির যে ধাপটা, এই যে স্পোরোজয়েট সৃষ্টি, এই জিনিসটার ক্ষেত্রে আমাদের প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হবে। বিভাজিত হয়ে প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন যুক্ত হয়, যার কারণে এই ভিতরে কি তৈরি হতে থাকবে? এই ভিতরে এরকম আস্তে আস্তে স্পোরোজয়েট তৈরি হবে। এই যে দেখো স্পোরোজয়েট তৈরি হবে, ঠিক আছে? এরকম স্পোরোজয়েট তৈরি হবে, এই যে তৈরি হচ্ছে এরকম ভিতরে ভিতরে অনেকগুলো স্পোরোজয়েট তৈরি হবে। এই যে স্পোরোজয়েট দশা তৈরি হলো, এটা দশার নাম কি? স্পোরোজয়েট। স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটা কিন্তু আমরা সবার ফার্স্টে পেয়েছিলাম, তাই না? মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে। স্পোরোজয়েটটা সবার ফার্স্টে পেয়েছিলাম। পরবর্তীতে সবার শেষে যেটা হয়, এই জিনিসটা অর্থাৎ এই স্পোরোজয়েটের এই অংশটা কি হয়ে যাবে? আস্তে করে তোমার ফেটে যাবে এবং ফেটে গিয়ে স্পোরোজয়েটের জীবাণুটা বাইরে বের হয়ে আসবে। তাহলে এই হলো আমাদের পরবর্তীতে যেই দশা তোমাদের সাথে আলোচনা করলাম। চলো আমরা এটা নিয়ে আবার কথা বলবো। ছবিটা পূর্ণাঙ্গভাবে এঁকে দেই। এই স্পোরোজয়েট বাইরে বের হয়ে আসতেছে লালা গ্রন্থির মাধ্যমে। এই যে স্পোরোজয়েট বাইরে বের হয়ে আসতেছে লালা গ্রন্থির মাধ্যমে। পরবর্তীতে পুনরায় যখন প্রাণীকে আবার দংশন করে, তখন এই দংশনের মাধ্যমে আবার নতুন করে মানুষ রোগে আক্রান্ত হয়। তাহলে আমি আবারও বলবো, আবারও প্রথম থেকে বলতেছি, আবারও প্রথম থেকে ফার্স্ট থেকে বলতেছি যে আমাদের এই দশাটা কিভাবে সংগঠিত হলো, ঠিক আছে? সেই জিনিসটা আবারও তোমাদেরকে বলতেছি। ভাই, এই ম্যালেরিয়া রোগটা কোথার থেকে উৎপত্তি হয়? এটা খুবই ইজি একটা কোশ্চেন। ম্যালেরিয়া অ্যানোফিলিস মশকির মাধ্যমেই আমাদের দেহে প্রবেশ করে জীবাণুটি। ওই জীবাণুটি আস্তে আস্তে আমাদের কি বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে তোমাদের হচ্ছে এই যে জীবাণুটা পরবর্তীতে আমাদের দেহে প্রবেশ করে এবং প্রবেশ করার পরবর্তীতে আমাদের এখানে কি কি জিনিস সংগঠিত হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন বলতে পারো, ভাইয়া ছবি কি খুব বেশি ইম্পর্টেন্ট? না, ছবি ইম্পর্টেন্ট না। তবে তাহলে আপনি কেন আঁকলেন, সেটার পিছনে কারণটা কি? সেটার কারণটা তোমাদেরকে বলি। এইখানে যে ধাপগুলো হয়, তোমরা অনেকে আছো এই জিনিসগুলো, এই বেসিকগুলো কলেজে থাকতে করে আসো না। এখন আমি চাইলে এখানে যত ধাপ আছে, এই ধাপটা আমি তোমাদেরকে ডায়াগ্রাম আকারে, ডায়াগ্রাম মানে ফ্লো চার্ট আকারে বলতাম, আচ্ছা এরপরে এই ধাপে এই ধাপে এই ধাপে মুখস্থ করো। কিন্তু একটা জিনিস মুখস্থ বা মেমোরাইজ করার আগে, মুখস্থ বলে খারাপ শুনে, মেমোরাইজ করে মাথার মধ্যে ধরে রাখার আগে বিষয়টাকে বুঝতে হবে যে কোন কোন জিনিসগুলো ঘটনাটা ঘটতে যাচ্ছে। তুমি যদি ধরতেই না পারো, তাহলে ওটাকে মেমোরাইজ করবা কীভাবে? তো তোমাদের এই ফাঁকিবাজির কারণে আমাদের এই কষ্টটা করতে হয়। তোমরা যদি এরকম ফাঁকিবাজি না হতা, তাহলে আমাদের এই জিনিসটা করা লাগতো না। তাহলে দেখতে পাচ্ছি যে ম্যালেরিয়ার মশকির পেটের ভিতরে যেই জীবাণুটা ভিতরে প্রবেশ করলো, তার মধ্যে দেখো আমাদের ধাপটা তাহলে কীভাবে আসবে অবজেক্টিভ বা রিটেনের ক্ষেত্রে, যদি এটাও বলা হয় ম্যালেরিয়ার মশকির ক্রপে কি কি ঘটনা সংঘটিত হয় বর্ণনা করো, 1 নাম্বার 2 নাম্বার। তো সবার আগে ম্যাক্রোমেরোজয়েট আর মাইক্রোমেরোজয়েট দিয়ে শুরু করবা। ম্যাক্রোমেরোজয়েট থেকে তৈরি হয় হচ্ছে ডিম্বাণু, আর মাইক্রোমেরোজয়েট থেকে তৈরি হয় হচ্ছে আমাদের শুক্রাণু। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে জাইগট। তবে মনে রাখতে হবে ডিম্বাণুর কোণকে বলা হয় নিষেক কোণ বা শঙ্কু কোণ। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে? জাইগট তৈরি করবে। জাইগটের পরবর্তী ধাপের নাম কি? জাইগটটা পরবর্তীতে সিস্ট আবরণী। দেখো এগুলো কিন্তু সব সিস্ট আবরণীর ভিতরে হচ্ছিল। ঠিক আবরণীর বাইরে এসে জাইগটটা যখন একটু নড়াচড়া করবে, পোকা আকৃতি, কীট আকৃতি ধারণ করবে,
তখন এর নাম হবে উকিনেট। উকিনেটটা চারপাশে যখন সিস্ট আবরণী তৈরি হবে তখন সে ধাপের নাম হবে উসিস্ট। উসিস্টের ভিতরে নিউক্লিয়াস বিভাজিত হয়ে স্পোরোজয়েট সৃষ্টি করতে থাকবে। স্পোরোজয়েট যখন সৃষ্টি হয়ে যাবে আস্তে করে প্রাচীরটাকে ফাটিয়ে দিয়ে সিস্টামকে ফাটিয়ে দিয়ে লালার মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। কোন দশার পরে কোন ধাপ, কোনটার পরে কোন ধাপ কিভাবে আসতেছে এটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এই ধাপগুলো কি তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখো। ওকে ওকে, তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে আমাদের যে ম্যালেরিয়ার মশকির ক্রপের ভিতরে কি সংগঠিত হয় এই জিনিসটা মাথায় রাখবা। তবে মনে রাখবা প্রায় 3,26,000 সম্ভবত স্পোরোজয়েট তৈরি হয়। কত? একটা জায়গা থেকে 3,26,000 স্পোরোজয়েট তৈরি হবে। কত স্পোরোজয়েট তৈরি হবে? 3,26,000 স্পোরোজয়েট তৈরি হবে। এবং এই মশকি লালা গ্রন্থির 3,26,000 স্পোরোজয়েটের মধ্যে মাত্র 10% লালার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। কার মাধ্যমে? লালার মাধ্যমে দেহে প্রবেশ করে। দেহে 10% মানে কি? মানে মনে কর মোটামুটি 32,600 লালার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। ওকে, এই জিনিসটা ক্লিয়ার হলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাব। সেটার নাম হচ্ছে যৌনক্রম, রোগের লক্ষণ। এবং এখানে কিন্তু আমাদের দুইটা ধাপ একত্রে বর্ণনা করে দিছি, একটা হচ্ছে গ্যামেটোগনি আর একটা হচ্ছে স্পোরোগনি। এটা যদি আমরা এই জিনিসটা কমপ্লিট হয়ে যায় তাহলে এই জিনিসটা কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীতে এখন যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার নাম হচ্ছে যৌনক্রম, রোগের লক্ষণ, কিছু ছোটোখাটো টপিক অবজেক্টিভ আসার মতো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যৌনক্রম জিনিসটা কি সেটা নিয়ে চলো আলোচনা করি। দেখো, যৌনক্রম টপিকের নাম, ঠিক আছে? টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে যৌনক্রম। তো এখন ফার্স্টে আমাদের যৌনক্রম সম্পর্কে জানতে হবে যে ভাইয়া যৌনক্রম কি? যৌনক্রম, এই যে যৌনক্রম জিনিসটা সেটা কি? যৌনক্রম জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। তোমরা জানো যাদের কোষে হ্যাপ্লয়েড মানে এন থাকে, এন প্রস্থ এক প্রস্থ ক্রোমোজোম থাকে তাদেরকে আমরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলি। আর যাদের কোষের ভিতরে দুই প্রস্থ ক্রোমোজোম থাকে তাদেরকে ডিপ্লয়েড বলি। এখন ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণীদের দেহে, উদ্ভিদের দেহে হয় ডিপ্লয়েডই থাকে অথবা হ্যাপ্লয়েডই থাকে। কিন্তু এমনও কিছু প্রাণী বা উদ্ভিদ বা পোকামাকড় বা পরজীবী এমন, সেগুলো হচ্ছে কি বলা হয়ে থাকে আমাদের কি বলা হয়? সেটা হচ্ছে যে আমাদের যদি একটা প্রাণীর দেহে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটোই অবস্থান করে তাহলে সেই অবস্থাকে আমরা বলে থাকি যৌনক্রম। তার মানে ম্যালেরিয়ার জীবাণুর দেহের ভিতরে কিভাবে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটি অবস্থান করতেছে সেটাই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। যেমন তোমরা অলরেডি এটা পড়ে আসছো, সো এটা ব্যাখ্যা করার মতো কিছু নেই, একটু খেয়াল করে দেখো। খেয়াল করলে তোমরা এটা বুঝতে পারবে যে কিভাবে তোমরা এই জিনিসটা পড়ে আসছো। খেয়াল করে দেখো, সবার ফার্স্টে আমি এখানে মাঝখানে একটা দাগ দিয়ে দিই। হ্যাঁ, সবার ফার্স্টে কি দিব? মাঝখানে একটা দাগ দিয়ে দেব। দাগ দিয়ে আমি এই দুইটা জিনিসকে আলাদা করব। দেখো, এইভাবে আমি একটু দাগ দিয়ে নিলাম, এই দাগ দিয়ে নিলাম। দাগের উপরের অংশ যেটা, দাগের যে উপরের অংশ, এই অংশটাকে বলা হয়ে থাকে, এই অংশটাকে বলা হয়ে থাকে মশকির অংশ, মশকি। আর নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে মানব দেহ। নিচের অংশটা কি? মানব দেহ। এখন খেয়াল করে দেখো, সবার ফার্স্টে মশকির যে স্পোরোজয়েট, কি স্পোরোজয়েট, এই যে দেখো স্পোরোজয়েট, স্পোরোজয়েট, এই স্পোরোজয়েট কিন্তু কি হয়? স্পোরোজয়েট মূলত মানুষের দেহে, মশকির দেহে এন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? এন অবস্থায় থাকে। মশকির দেহে দেখো এন অবস্থায় থাকে। এন স্পোরোজয়েট মানুষের দেহে প্রবেশ করে, মানুষের দেহ প্রবেশ করলে স্পোরোজয়েট হয়, স্পোরোজয়েট হয়। স্পোরোজয়েট কিন্তু আমরা অনেকগুলো দশা অতিক্রম করেছি, তাই না? স্পোরোজয়েটের পরে মনে করো ক্রিপ্টোমেরোজয়েট। কি দশা? ক্রিপ্টোমেরোজয়েট। স্পোরোজয়েটের পরের দশার নাম কি? ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট দশার পরে আমাদের যেই জিনিসটা, ক্রিপ্টোমেরোজয়েটটাও কিন্তু এন হবে। ক্রিপ্টোমেরোজয়েটের পরে যে দশা হয় তার নাম মনে করো, ধরো আমি ধরে নিলাম মেটাক্রিপ্টোমেরোজয়েট। কি দশা? মেটাক্রিপ্টো। মানে অনেকগুলো ধাপ হয়, আমরা জাস্ট কয়েকটা ধাপ লিখবো। মেটাক্রিপ্টোমেরোজয়েট, ঠিক আছে? মেটাক্রিপ্টোমেরোজয়েট যেটা হয় সেটাও কিন্তু এনই থাকে, অর্থাৎ হ্যাপ্লয়েডই থাকে।
মেটাক্রিপ্টোমেরোজয়েটের পরে মনে করো ধরো ট্রফোজয়েট দশায় পরিণত হয়েছে। কি দশার নাম পরিণত হয়েছে? ট্রফোজয়েট দশা। এই যে ট্রফোজয়েট দশা পরিণত হলো, এই ট্রফোজয়েট দশাটাও কিন্তু এন হয়। ট্রফোজয়েট দশা থেকে মনে করো পরবর্তীতে তৈরি হলো দুটি অংশ, একটা ম্যাক্রোমেরোজয়েট, কি তৈরি হবে? ম্যাক্রোমেরোজয়েট, মেরোজয়েট, ঠিক আছে, একটা হলো ম্যাক্রোমেরোজয়েট, আরেকটা যে দশা তৈরি হবে তার নাম মনে করো মাইক্রোমেরোজয়েট। কি তৈরি হলো? মাইক্রোমেরোজয়েট, ঠিক আছে, মাইক্রোমেরোজয়েট। আচ্ছা, ম্যাক্রোমেরোজয়েট, একটা হচ্ছে মাইক্রোমেরোজয়েট। ম্যাক্রোমেরোজয়েট এবং মাইক্রোমেরোজয়েট থেকে পরবর্তীতে পুং গ্যামেট কি তৈরি হবে? পুং গ্যামেট তৈরি হবে। ভালো কথা, পুং গ্যামেট তৈরি হলো। এবং এখান থেকে যে জিনিসটা গ্যামেটোসাইট আসলে তৈরি হয়, পুং গ্যামেট তো তৈরি হবে না, তৈরি হবে পুং গ্যামিটোসাইট, ঠিক আছে, গ্যামিটোসাইট, পুং গ্যামিটোসাইট তৈরি হলো। এবং এখান থেকে তৈরি হবে হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট। কি তৈরি হবে? এটা থেকে তৈরি হবে হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট বা স্ত্রী জনন মাতৃকোষ যেটাকে বলা হয়, স্ত্রী গ্যামিটোসাইট, ওকে, গ্যামিটোসাইট। এই যে অংশটা তৈরি হলো স্ত্রী গ্যামিটোসাইট এবং পুং গ্যামিটোসাইট, এরা কিন্তু সবাই এন। এরা সবাই কি? এরা সবাই এন। এই জিনিস পর্যন্ত মানব দেহে হয়। তাহলে আবারও বলছি, দেখো আমাদের যে স্পোরোজয়েট থেকে শুরু করে একেবারে পুং গ্যামিটোসাইট পর্যন্ত এবং স্ত্রী গ্যামিটোসাইট বিভিন্ন ধাপ অতিক্রম করলো, সবগুলোই মানব দেহে কিন্তু কি হলো? এন হলো, এন দশাটা সম্পন্ন হলো। পরবর্তীতে যখন আমরা এই দুইটা জিনিসই যখন মশকির দেহে ঢুকে, কার দেহে ঢুকবে? মশকির দেহে ঢুকবে, তখনই কিন্তু এই মশকির দেহে ঢুকার পরে শেষ পর্যন্ত কি তৈরি করবে? শুক্রাণু প্লাস ডিম্বাণু। কি তৈরি করলো? ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু দুইজনই তৈরি করলো। এটাও এন, দুইজন মিলে তৈরি করে হচ্ছে জাইগট। দুইজন মিলে কি তৈরি করবে? দুইজন মিলে তৈরি করবে হচ্ছে জাইগট। এই যে দুইজন মিলে, ভালো করে খেয়াল করে দেখো, শুক্রাণু এবং ডিম্বাণু দুইজন মিলে তৈরি করবে হচ্ছে জাইগট। আমরা জানি যে জাইগট যখন তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে, তখন কিন্তু সেটা হয়ে যায় 2n। 2n থেকে যে উকিনেট তৈরি হলো, কি তৈরি হলো? উকিনেট। এই উকিনেটাও কিন্তু থাকে 2n। উকিনেট থেকে পরবর্তীতে কি তৈরি হলো? উসিস্ট। এই উসিস্টটাও কিন্তু তৈরি হয়ে থাকে 2n। পরবর্তীতে উসিস থেকে যে স্পোরোজয়েট তৈরি হবে সেটা মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। কি প্রক্রিয়ার মাধ্যমে? মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। এই যে যেই চক্রটা তোমাদেরকে কেবল পুরোটা এঁকে দেখালাম বা বললাম, সেইটার সারাংশ হচ্ছে আমাদের এই যৌনক্রম। অর্থাৎ মানুষের দেহ আর মশকির দেহ, আমাদের যে অংশটা সম্ভবত শেষ হয়ে যায়, এর মাধ্যমেই কিন্তু আমাদের কি বলা হয়ে যেতে পারে? সাড়ে তিন যদি সময় থাকে, কেন 3:15 বেটার। ওকে, আমি আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে দেখতে পাচ্ছ মানুষের দেহে, কার দেহে? সেটা হচ্ছে মানুষের দেহে স্পোরোজয়েট ঢুকার পর অনেকেই কোশ্চেন করতেছো, এদেরকে আসলে পিটানো উচিত। বলতেছো যে স্পোরোজয়েটের পরে ক্রিপ্টোজয়েট না হয় ক্রিপ্টোমেরোজয়েট লিখলেন কেন? আমি কি এখন আবার সবগুলো ধাপ লিখবো বেটা? এইগুলো আগে আমরা যে এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে মশকির দেহে যে এই জিনিসটা দেখালাম, তারপরে হচ্ছে রক্তের মধ্যে এই দশা দেখালাম, তারপরে এই যে যতগুলো ধাপ মানুষের দেহে দেখালাম, এখন সবগুলো যদি লিখতে যাই তাহলে এটা হবে? আমি জাস্ট তোমাদেরকে যৌনক্রমটা বোঝানোর জন্য যেটাকে বলতেছি, যে এই যে স্পোরোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েট, মানে যেই ধাপগুলো মানুষের দেহে হয়, স্পোরোজয়েটের পরে তো অবশ্যই ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েটের পরে ক্রিপ্টোমেরোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েটের পরে মেটাক্রিপ্টোমেরোজয়েট, মেটাক্রিপ্টোমেরোজয়েটের পরে ট্রফোজয়েট, ট্রফোজয়েটের পরে আরও অনেক ধাপ আছে, সাইজন্ট, অ্যামিবয়েড, ট্রফোজয়েট, আরও অনেক ধাপ আছে। তো আমি জাস্ট মেইন জিনিসগুলো লিখছি। তার মানে মানুষের দেহে যত ঘটনা সংঘটিত হবে, মানুষের দেহে যত ঘটনা সংঘটিত হবে, জাস্ট এটাই বুঝাতে চাচ্ছি যে মানুষের দেহে যত ঘটনা সংঘটিত হবে সবই কিন্তু এন, সবই কিন্তু কি? এন।
আর যখনই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগট, তারপর উকিনেট, উসিস্ট এগুলো তৈরি করবে, এগুলো কার দেহে হয়? এই যে জাইগট, উকিনেট, উসিস্ট এগুলো যে তৈরি হলো, এগুলো কার দেহে হলো? মশকির পেটে বা ক্রপের মধ্যে হলো। এই কারণে মশকির দেহে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে 2n। তাহলে মানে মশকির পেটে বা মশকির দেহে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে 2n। মানব দেহে যেটা ঘটবে সবগুলো হচ্ছে এক প্রস্তর ক্রোমোজোম। যেহেতু n এবং 2n এর একটি অদল বদল ঘটনা ঘটে থাকে যৌনক্রমের মধ্যে, তাই আমরা বলতে পারি ম্যালেরিয়ার মধ্যেও যৌনক্রম উপস্থিত। জাস্ট এইটুক জিনিসই তোমাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য বললাম যে ম্যালেরিয়ার দেহে যৌনক্রম আছে কিনা। জি আছে, কারণ আমরা জানি যৌনক্রম জিনিসটা কি। যৌনক্রম হচ্ছে যদি কোনো প্রাণী, অণুজীব, পরজীবের জীবদ্দশায় n এবং 2n দুটি ঘটনায় সংঘটিত হয় তাহলে সেটাকে আমরা যৌনক্রম বলবো। দেখতে পাচ্ছি ম্যালেরিয়ার জীবাণু যে পরজীবী সেটা মানব দেহে n ধাপটা অতিক্রম করে, আর যখনই মশকির পেটে ঢুকে যায় তখন 2n ধাপগুলো শুরু হয়। তাহলে মশকির পেট এবং মানুষের দেহে অবস্থিত ওই পরজীবীর n এবং 2n এর যেহেতু পর্যায়ক্রমে এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইয়েস, ম্যালেরিয়ার জীবাণু বা অ্যানোফিলিস মশকির ভিতরে পরজীবীরও কি হয়, আমাদের যৌনক্রম দেখতে পাওয়া যায়। এই হলো আমাদের মোটামুটি ধারণা, গল্প, কথা। লাস্ট আমাদের যেই টপিকগুলো নিয়ে কথা বলবো, ছোট ছোট কিছু এমসিকিউ। যেমন 1 নাম্বার হচ্ছে রোগের লক্ষণ। রোগের লক্ষণ, এখন কথা হচ্ছে কি কি কারণে বা কি কি জিনিসের মাধ্যমে আমাদের ম্যালেরিয়া রোগটা বুঝতে পারবো যে কিভাবে আমাদের ম্যালেরিয়া রোগ হয়েছে। যেমন দেখো, রোগের লক্ষণের কথা যদি তোমাদেরকে বলা হয়ে থাকে তাহলে এই ম্যালেরিয়া রোগটা মূলত আমাদের কিভাবে হয়। 1 নাম্বার রোগ মানে ম্যালেরিয়া রোগের লক্ষণ হবে হচ্ছে প্রচণ্ড জ্বর হবে। কি হবে ভাইয়া? প্রচণ্ড জ্বর হবে। সেটা হচ্ছে 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট। 2 নাম্বার হচ্ছে কাঁপুনি সহ জ্বর হবে। কি হবে? কাঁপুনি সহ জ্বর, মানে যখন জ্বরটা আসবে তখন শরীরে প্রচণ্ড পরিমাণ কাঁপুনি হবে। 3 নাম্বার মাথা ব্যথা। কি হবে? মাথা ব্যথা হবে। 4 নাম্বার, তারপরে মনে করো আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে জ্বরটি কি হবে? নির্দিষ্ট সময় পর পর আসে। কি সময় পর পর আসে? নির্দিষ্ট সময় পর পর আসে। ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর আসে। এই যে নির্দিষ্ট সময় পর পর আসে, এর মাধ্যমে আসলে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়ে থাকে। নির্দিষ্ট সময় পর পর আসে কি আমাদের এই ম্যালেরিয়া। ঠিক আছে, এই রোগের লক্ষণগুলো এবং এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। ওকে, জ্বরটি নির্দিষ্ট সময় পর পর আসে, এটা আমরা মাথার মধ্যে রাখবো। এরপরে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যেমন হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রতিকার। কি? প্রতিকার। খুবই সহজ কথা, এগুলো থেকে তেমন একটা কোশ্চেন আসার সম্ভাবনা নাই, তাও তোমাদেরকে বলতেছি। পরে বলবো ভাইয়া আপনি এগুলো বললেন না, এই কারণে বলতেছি। এক কি? মশা মানে মশকি নিধন। প্রতিকার কিভাবে করব? মশকি নিধন। তারপরে হচ্ছে 2 নাম্বার মনে রাখতে হবে মশারি টাঙানো। মশারি, আচ্ছা এটা আমি মুখে বলে দিই, এগুলো নর্মাল কথা। মশকি নিধন করতে হবে, মশারি টাঙাইতে হবে, বিভিন্ন ধরনের কয়েল, স্প্রে। বাসাবাড়ির আশেপাশে যদি তোমার ম্যালেরিয়া রোগের কোনো প্রকোপ থাকে তাহলে অবশ্যই আমাদের যে জালনা আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে, দরজা আছে, এইগুলোতে নেট লাগাতে হবে যাতে কোনোভাবে মশা প্রবেশ করতে না পারে। ম্যালেরিয়া হওয়ার অন্যতম প্রধান জায়গা হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চল বা বন অঞ্চলের দিকে। যারা একটু পাহাড়ি অঞ্চলে থাকো, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ওইখানে আসলে ম্যালেরিয়া রোগের প্রকোপটা অনেক বেশি। তো ম্যালেরিয়া রোগ এইসব জায়গা হতে পারে। দর্শনীয় স্থানের মধ্যে যেমন মনে করো ঝর্ণা টর্ণা আছে, এগুলো জায়গা হতে পারে। তো এইগুলো থেকে তোমাদেরকে একটু সেফ থাকতে হবে। তবে একটা মনে রাখবা, কোন গাছের বাকল থেকে ওষুধ তৈরি করা হয়। কোন গাছ থেকে, মানে ঔষধ যে কথাটা বলা আছে, এই ঔষধটা আমাদের কোথা থেকে তৈরি করা হচ্ছে। এই যে ঔষধটা, এটা আমাদের কোথা থেকে তৈরি করা হচ্ছে? কুইনাইন গাছের বাকল থেকে। কোন গাছ? কুইনাইন গাছের বাকল। কুইনাইন গাছের বাকল থেকে তৈরি করা হয়। গাছের বাকল থেকে তৈরি করা হয়। এই যে কুইনাইন গাছের বাকল থেকে কি করা হবে? ঔষধ তৈরি করা হবে, মেডিসিন তৈরি করা হবে। ঠিক আছে, কুইনাইন গাছের বাকল থেকে আমরা কি তৈরি করব?
আমরা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করব। এছাড়া আরেকটা বলা হয়ে থাকে সিনকোনা গাছ। কোন গাছ? সেটা হচ্ছে সিনকোনা। তো এই যে দেখো ম্যালেরিয়া রোগের প্রধান আসলে সিনকোনা গাছ বা কুইনাইন গাছের বাকল থেকে তৈরি করা হয়। এই কারণে দেখবা ম্যাক্সিমাম ওষুধের পরে দেখবা ক্লোরোকুইনাইন, ফ্লাভিকুইনাইন এরকম টাইপের বিভিন্ন ধরনের কি বলা হতে পারে আমাদের এই ওষুধগুলোর নামের পরে দেখবো ম্যালেরিয়ার ম্যাক্সিমাম রোগের মানে ওষুধের নামের পরে কুইনাইন কথাটা উল্লেখ করা থাকে। তো যাই হোক, এই রোগ প্রতিকার থেকে আসলে খুব বেশি একটা প্রশ্ন আসে না। আমাদের মেইন প্রশ্নগুলো আসলে ধাপ থেকে আসে, কিভাবে মশকির দেহে হয়, কিভাবে মানুষের দেহে হয়, কিভাবে তোমার হচ্ছে যৌনুক্রমটা সংগঠিত হয়েছে, সেগুলো নিয়ে কথা বলেছে। তো আমরা একটু চলো একটু দেখে নিই যে আমরা আজকে কী কী জিনিস পড়লাম। আমরা একবার একটু রিভিউ করি যে ম্যালেরিয়া কি। আসলে ম্যালেরিয়া একটি পরজীব ঘটিত রোগ যা মশকির মাধ্যমে ছড়ায় এবং আমাদের দেহে রোগ সৃষ্টি করা থেকে শুরু করে মানুষের মৃত্যু ঘটাতে পারে। আরেকটা কথা বলে রাখি যে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই ম্যালেরিয়ার জটিলতা কি হতে পারে। ঠিক আছে, এইখানে আমি একটু জটিলতাটা লিখে দিচ্ছি যে ম্যালেরিয়ার যে জটিলতা, এই জটিলতা থেকে আমাদের যেহেতু যকৃৎকে আক্রমণ করে, এই যকৃৎকে আক্রমণ করে লিভার সিরোসিস কি করতে পারে? লিভার সিরোসিস করতে পারে। এই লিভার সিরোসিসটা করলে তখন কিন্তু তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এখন একটা কথা বলি, তো আমরা ম্যালেরিয়া দেখতে পাচ্ছি কতগুলো প্রজাতি আবিষ্কার হয়েছে, প্রায় 60টি প্রজাতির মতো আবিষ্কার হয়েছে। তবে সবগুলো প্রজাতি মানুষকে আক্রমণ করে না, মাত্র 4টি প্রজাতি মানুষকে আক্রমণ করে। এর মধ্যে প্লাজমোডিয়াম ভিভেক্স, ওভালি, ফেলসিপেরাম এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই 4টি প্রজাতি হচ্ছে আমরা মানুষের দেহে আক্রমণ করে থাকে এবং সবচেয়ে কমন ইন বিডি। কোথায় কমন? কমন ইন বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে কমন হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। এই জীবাণুটা আমাদের যত মশকে আছে, যেগুলো ওই তোমার কোথায় পাওয়া যায়, ওই যে কি বলা হয়ে থাকে খাগড়াছড়ি বা যেখানে বললাম বান্দরবন, সাজেক, ওখানে গেলে তুমি ওই এই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারো। এবং এইটা যার মাধ্যমে ছড়ায়, কার মাধ্যমে ছড়াবে? মশকের মাধ্যমে ছড়াবে। তার নাম হচ্ছে অ্যানোফিলিস মশকি। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে দেখো আমাদের জ্বরের প্রকৃতি, এই যে যে জ্বরটা থাকবে সেই জ্বরগুলোকে প্রকৃতিকে মনে রাখার জন্য আমরা 4টা যে জীবাণু আছে, পরজীবী আছে, VMOF, প্লাজমোডিয়াম ভিভেক্স, ম্যালেরিয়া, ওভালি এবং ফেলসিপেরাম, এই জ্বরের প্রকৃতি থেকে আমাদের কিভাবে মনে রাখতে হবে? দেখো জ্বরের প্রকৃতি এবং হচ্ছে এই যে যেই প্রজাতিগুলো আছে তাদের রোগের নাম কি সেগুলোকে মনে রাখার জন্য আমরা শর্টকাট ইউজ করছি VMOF, ভিতে ভিভেক্স, এমতে ম্যালেরিয়া, ওতে ওভালি, এফতে ফেলসিপেরাম। তারপরে আমরা যেই শর্টকাটটা ব্যবহার করেছি বিকোমৃমে, মানে বিতে বিনাইন, কোতে কোয়াটান, মিতে মৃদু, মেতে ম্যালিগনেন্ট। এবং সর্বশেষ হচ্ছে 48, 72, 48, 36 থেকে 48, 48, 72, 48, 36 থেকে 48। ওকে ফাইন। তারপরে আমরা দেখতে পেলাম পোষক। ম্যালেরিয়ার যে জীবাণুটা আছে তার মধ্যে মানুষ মানে মশকি এবং মানুষ দুটি পোষক আছে। এর মধ্যে মশকি হচ্ছে মুখ্য পোষক এবং মানুষ হচ্ছে গৌণ পোষক। এর মধ্যে মশকি পোষকের মাথায় রাখতে হবে মশকি কখনো কখনো গৌণ পোষক হতে পারে যদি কি চিন্তা করা হয়, অর্থনৈতিক দিক থেকে চিন্তা করা হয়। অর্থনৈতিক দিক থেকে মশকি গৌণ, কিন্তু মানুষ হচ্ছে মুখ্য। তারপরে আমরা তোমাদেরকে দেখতে পেলাম যে ম্যালেরিয়া আসলে কোথায় আক্রমণ করে? মানুষের যকৃৎ, প্লিহা, আরবিসিকে আক্রমণ করে। যকৃৎ প্লিহা বড় হয়ে যেতে পারে, এটাকে আমরা যকৃৎটাকে বড় হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে প্লিহা বড় হয়ে যেতে পারে, স্প্লিনোমেগালি বলি, ঠিক আছে, হ্যাপাটোমেগালি বলি। হ্যাপাটোমেগালি মানে হচ্ছে যকৃৎ বড় হয়ে যাওয়া, প্লিহা স্প্লিনোমেগালি, স্প্লিন মানে প্লিহা, মেগালো মানে বড় হয়ে যাওয়া। এই দুইজন থেকে অর্থাৎ যখনই যকৃৎ প্লিহা বড় হয়ে যায় তখন তারা দুইজনই লাইসোলেসিথিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যা আরবিসিকে ধ্বংস করে। আবার পরজীবী হিমোলাইসিন নামক অ্যান্টিবডি তৈরি করবে। এটার নাম কি? হিমোলাইসিন নামক অ্যান্টিবডি। এই যে অ্যান্টিবডিটা তৈরি করলো, এই অ্যান্টিবডির মেইন সমস্যা হচ্ছে যে এই আরবিসিকে ধ্বংস করে দেয়। এই হিমোলাইসিন অ্যান্টিবডি কি করবে? আরবিসিকে ধ্বংস করে দেবে। তারপরে আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম যে যে আমাদের প্রত্যেকটা জিনিসের যে যকৃতের স্পোরোজয়েড, আমাদের এই স্পোরোজয়েডটা হচ্ছে জীবাণু যেটা ম্যালেরিয়া লালা গ্রন্থিতে থাকে, যে অ্যানোফিলিস মশকের মাধ্যমে দংশনের মাধ্যমে যকৃৎ কোষকে আক্রমণ করে। এই স্পোরোজয়েড জীবাণুটি পরবর্তীতে যকৃতের ভিতরে প্রবেশ করে খাদ্য গ্রহণ করে ক্রিপ্টোজয়েড, গোলাকৃতির। ক্রিপ্টোজয়েডের ভিতরে নিউক্লিয়াস, বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট 1000 থেকে, অর্থাৎ একটি নিউক্লিয়াস থেকে 1000 থেকে 1200টি নিউক্লিয়াস। সাইজন্ট দশার প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমোনিয়াম যুক্ত হয়ে ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড পরবর্তীতে যকৃৎ কোষকে ভেঙে যকৃতের সাইনুসয়েডে আশ্রয় নেয়। সাইনুসয়েড কোনটা? যকৃৎ কোষের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় সাইনুসয়েড। পরবর্তীতে এই ক্রিপ্টোমেরোজয়েড জীবাণুটি পুনরায় আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে
প্রতিটি নিউক্লিয়াসের প্রতিটি ক্রিপ্টোমেরোজয়েটের ভিতরে নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট দশায় পরিণত হয়। প্রতিটি সাইজন্ট নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন যুক্ত হয়ে যে লাস্ট দশা তৈরি করে তার নাম হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট। এবং মনে রাখতে হবে এই পাশের ধাপটার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি, এবং এই পাশের যে ধাপটা আছে এই ধাপটার নাম হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। আচ্ছা, ভালো কথা। পরবর্তীতে লাস্টে দেখা যায় যে এই মেটাক্রিপ্টোমেরোজয়েট দুই ধরনের হয়, একটা হচ্ছে আকারে বড়, একটা আকারে ছোট। আকারে বড়টাকে বলা হয় ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, আকারে ছোটটাকে বলা হয় মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। এবং মনে রাখতে হবে এই দুইজনের মধ্যে যেটা আকারে ছোট অর্থাৎ মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট সেটা আরবিসি বা লোহিত রক্তকণিকা চলে আসে। আরবিসি বা লোহিত রক্তকণিকা যখন চলে আসে তখন কি হবে, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট আরবিসিকে আক্রমণ করার পরে পরবর্তীতে এই জীবাণুটা অস্থায়ী ট্রফোজয়েট দশায় পরিণত হয়। এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট অস্থায়ী ট্রফোজয়েট দশায় পরিণত হলে দেখতে পাওয়া যায় যে জীবাণুর ভিতরে একটি কোষ গহ্বর এবং একটি নিউক্লিয়াস আছে। কোষ গহ্বরটা আকারে বড় হয় এবং একটা দেখতে রিং বা আকৃতির মতো হয়, এর নাম হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিংটা পরবর্তীতে হঠাৎ করে অন্যরকম শেপ মানে অনিয়ত আকৃতি শেপ তৈরি করে, যাকে আমরা বলি অ্যামিবয়েড ট্রফোজয়েট। আগে ছিল ট্রফোজয়েট, এখন হচ্ছে অ্যামিবার মতো, তাই অ্যামিবয়েড ট্রফোজয়েট। মনে রাখতে হবে অ্যামিবয়েড ট্রফোজয়েট পরিণত হওয়ার সাথে সাথে আরবিসিতে অর্থাৎ জীবাণুর বাইরে এবং আরবিসির মধ্যে কতগুলো দানা দেখা যায় যার নাম হচ্ছে সাফনাস দানা, যার দ্বারা আমরা ম্যালেরিয়া রোগ শনাক্ত করি। পরবর্তীতে এই অ্যামিবয়েড ট্রফোজয়েটের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা সাইজন্টে পরিণত হয়, যা দেখতে গোলাপ ফুলের পাপড়ির মতো। একে বলা হয়ে থাকে রোজের দশা। এবং ভিতরে যে বর্জ্যপদার্থ থাকে এই বর্জ্যপদার্থ জীবাণুর ভিতরে অর্থাৎ ওই পরজীবীর ভিতরে তৈরি হয়, তার নাম হচ্ছে হিমোজয়েন বর্জ্যপদার্থ। এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। পরবর্তীতে এই রোজের দশা থেকে পূর্ণাঙ্গ জীবাণুতে পরিণত হয়, তার নাম হচ্ছে মেরোজয়েট। এবং এই মেরোজয়েট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ম্যাক্রোমেরোজয়েট, একটা হচ্ছে মাইক্রোমেরোজয়েট। যেটা আকারে বড় সেটা ম্যাক্রো, যেটা আকারে ছোট সেটা হচ্ছে মাইক্রো। আকারে বড়টাকে বলা হয় স্ত্রী গ্যামেটোসাইট, আকারে ছোটটাকে বলা হয় পুং গ্যামেটোসাইট। এই ধাপগুলো সংগঠিত হয়। আচ্ছা, ভালো কথা। এরপর মশকির ক্রপ। পরবর্তীতে ম্যাক্রো এবং মাইক্রো গ্যামেটোসাইট যখন মশকির পেটের ভিতর ঢুকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণুর যে বড় কোণটা থাকে তাকে বলে নিষেক কোণ, এখানেই মূলত শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। শুক্রাণু ডিম্বাণু তৈরি হলে সেটাকে তৈরি করে জাইগট। জাইগটটা এইগুলোর সব সিস্ট আবরণীর মধ্যে হয়। যখন সিস্ট থেকে বাইরে বের হয় তখন হয় উসিস্ট। উসিস্টের মানে উকিনেট। উকিনেটের চারপাশে যখন সিস্ট আবরণী তৈরি হয় তখন তাকে বলা হয় উসিস্ট। উসিস্টের নিউক্লিয়াস বারবার বিভাজিত স্পোরোজয়েট সৃষ্টি করতে থাকে। পূর্ণাঙ্গ স্পোরোজয়েট তৈরি হলে আস্তে আস্তে মশকি লালাগ্রন্থি দিয়ে বাইরে বের হয়ে যায়। এবং মনে রাখতে হবে যে একটা স্পোরোজয়েট থেকে 3,26,000, কখনো কখনো আরও বেশি হতে পারে, কমও হতে পারে, এবং 10% লালার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। জনুক্রম কি, যে শুক্রাণু ডিম্বাণু অর্থাৎ একটি পরজীবীর ভিতরে আমাদের এই যখন এন মানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটি আবর্তিত হয় তখন সেটাকে জনুক্রম বলে। আমরা প্রমাণ কিভাবে দিব? দেখো, মানব দেহে যতগুলো ধাপ এতক্ষণ ধরা বলছি, ওই যে স্পোরোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েট, মেটাক্রিপ্টোমেরোজয়েট, ট্রফোজয়েট, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট সবই কিন্তু এন ছিল। যখনই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে মশকির ভিতরে জাইগট তৈরি করলো, এই জাইগট, উকিনেট, উসিস্ট এরা তখনই 2N হলো। তাহলে এন এবং 2N যেহেতু দুটির উপস্থিত আছে, তার মানে আমরা বলতে পারি ম্যালেরিয়ার মধ্যে জনুক্রম উপস্থিত। আর আমরা যদি এই অংশটা একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি বলে থাকি যে আমাদের ম্যালেরিয়ার যে মশকি আছে, এই মশকি জ্বর কত হবে, 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট হবে। এটা কাঁপুনি সহ জ্বর আসবে, অর্থাৎ দেহে প্রচণ্ড কাঁপাকাঁপি করবে, মাথা ব্যথা হবে, জ্বরটি নির্দিষ্ট সময় পর পর আসে। প্রতিকার কি? মশকি নিধন করতে হবে, মশারি টাঙাইতে হবে, মশারি বাসার আশেপাশে পরিবেশকে মানে কি বলা থাকে পরিষ্কার রাখতে হবে। ওষুধ হিসাবে আমরা কুইনাইন বা সিনকোনা গাছের বাকলকে ব্যবহার করি, যেখান থেকে আমাদের এই ওষুধটা তৈরি করা হয়। এই হলো ম্যালেরিয়া নিয়ে সম্পূর্ণ টপিক। সো আমাদের কিন্তু ম্যালেরিয়া এবং অণুজীবের পুরো অংশটি তোমাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করে শেষ করে দিলাম। ওকে ওকে আচ্ছা, সো আমরা অলরেডি কিন্তু ম্যালেরিয়ার মাধ্যমে অণুজীব অধ্যায়টা শেষ করে দিলাম। সো পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আরও পরবর্তীতে আলোচনা করা হবে, আমাদের অন্যান্য ভাইয়েরা আলোচনা করবে। ভালোভাবে এই জিনিসগুলো পড়ো, প্রত্যেকটা টপিক পড়ো। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা ধাপের পর পর সিরিয়াল বাই সিরিয়াল কারা কারা আসতেছে সেই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। যদি সিরিয়াল বাই সিরিয়াল তুমি এই জিনিসগুলো মনে না রাখতে পারো তাহলে কিন্তু বিশাল বড় ঝামেলা হবে। তাই ভালো থাকো, সুস্থ থাকো, সজীবের পাশে থাকো। সবাইকে জানাই জুম্মা মোবারক। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। দেখা হবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে।